গল্প ভদ্রস্যার রাগীবর হৃদয়। গল্পের প্রথম অংশ। রাইটার ইশরাত জাহান সুপ্তি। কলেজে পৌঁছে ক্লাসে গিয়ে বসতেই আমার বেস্টু তমা আমাকে আনিশা আনিশা ডেকে খোঁচানো শুরু করে দিল। সাথে সাথে আমার ভুরু কুঁচকে গেল একরাশ বিরক্তি নিয়ে। এমনিতেই মাত্র ঘুম থেকে উঠে এসেছি, এখনো চোখে ঘুম ঘুম ভাব। তার উপর পুরো ক্লাসে থমথম ভাব, কারণ এবারের ইন্টার সেকেন্ড ইয়ারের প্রি টেস্ট পরীক্ষায় আমাদের পুরো ব্যাচ খারাপ রেজাল্ট করেছে। প্রিন্সিপাল স্যার সেই খ্যাপা খেপেছে। 2 মাস পরই টেস্ট পরীক্ষা, সেই টেনশনও আছে। আর এই গাধীটা সেই কখন থেকে খোঁচা দিয়েই যাচ্ছে। মানুষ কাউকে ডাকার হলে আস্তে খোঁচা দিয়ে ডাকে, কিন্তু না, তমা এমনভাবে খোঁচাবে যে হাত ব্যথা বানিয়ে ছাড়বে। আমি পাশ ফিরে বললাম, কি? তমা ব্যাঙের মতো লাফিয়ে বলা শুরু করল, জানিস কলেজে নতুন ইয়াং গেস্ট টিচার এসেছে। শুনেছি খুবই মেধাবী স্টুডেন্ট ছিল, এই বছরই গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে। আর এখন আমাদের কলেজে গেস্ট টিচার হিসেবে জয়েন করছে। আর প্রিন্সিপাল স্যার আমাদের জন্যই তাকে এই ক্লাসে স্পেশাল ভাবে নিয়োগ দিয়েছে। আর তার থেকেও ইম্পর্টেন্ট কথা হলো, এই স্যার দেখতে একদম বলিউডের নায়কের মতো। আমি তো দেখেই ক্রাশ খাইছি, তুইও দেখলে পাগল হয়ে যাবি। আমি বললাম, থাক, আমার আর পাগল হওয়া লাগবে না। সামনের বেঞ্চেই তো আমরা বসা, তুই তোর নতুন ক্রাশকে দেখতে থাক আর পাগল হতে থাক। আমি সবসময়ই সামনের বেঞ্চে বসি, যেখানে কলেজে উঠলে সবাই পিছনের বেঞ্চেই বেশি বসতে চায়। কিন্তু আমার সামনে না বসলে একদম ভালো লাগে না। তা বলে আমি যে মেধাবী ছাত্রী তা কিন্তু বলা যাবে না। ছাত্রী আমি মোটামুটি পর্যায়েরই, তবে সবসময় স্পষ্ট কথা বলি। আমার পাশের এই তমাও সবসময় ফার্স্ট বেঞ্চে বসে, হ্যান্ডসাম স্যারদের ভালোভাবে দেখার জন্য। কলেজের বেশিরভাগ টিচারই তার ক্রাশ লিস্টে আছে। তমার সাথে আমার পরিচয় এই কলেজে উঠার পরেই হয়েছে ফার্স্ট বেঞ্চে বসতে বসতে। তবে এই 1.5 বছরেই আমরা একে অপরের বেস্টু হয়ে গেছি। তমা যেমন স্যারদের উপর ক্রাশ খেতেই থাকে, তেমনি আমি কারো উপরই ক্রাশ খাইনি, আর স্যারদের উপর তো একদমই না। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি শিক্ষকরা বাবা মার মতোই, তাদের দিকে সবসময় সম্মানের নজরে তাকাতে হয়। এই নজরে তো একদমই না। সে যতই ইয়াং টিচার হোক, টিচার মানে তো টিচারই। একবার এই কলেজেরই এক টিচার আমায় প্রপোজ করে বসে, আমি তো হতবাক। তবে তাকেও আমি এই কথাগুলো শুনিয়ে না করে দেই। সবাই বলে আমার চেহারা নাকি খুব মিষ্টি, তবে গায়ের রং ফোকা ফোকা ফর্সা না, একটু চাপা। সেই কারণে আমার আত্মীয় স্বজনের কম হাহুতাশ আমার শুনতে হয়নি। তবে আমার এইসব কথা কোনো গায়ে লাগে না। ফোকা ফোকা ফর্সা না হয়েও কিন্তু আমি জীবনে অনেক প্রপোজাল পেয়ে গেছি, তবে কোনোটাই অ্যাকসেপ্ট করিনি। এই ছেলেদের আমি ঠিক একটা বিশ্বাস করতে পারি না। আজ একটা তো কাল আরেকটা। উফাফ, এর থেকে একা একাই বেশ আছি। ভাবছি বিয়েটাও পারলে করব না। আমার ভাবনার ছেদ ঘটালো একটি ছেলে, হঠাৎ করে আমাদের ক্লাসে এসে। ছেলেটিকে দেখে আমার কি যেন হয়ে গেল। ছেলেটির পরনে হালকা আকাশী রঙের শার্ট, ইন করে পরা, শার্টের হাতা কনুই পর্যন্ত ভাঁজ করা, সাথে কালো রঙের প্যান্ট, হাতে কালো রঙের ঘড়ি। সাধারণত ফোকা ফোকা ফর্সা ছেলেদের আমার ভালো লাগে না, কেমন যেন মেয়ে মেয়ে ভাব আসে। কিন্তু এই ছেলেটাকে কি যে ভালো লাগছে, যেন এতেই সে পারফেক্ট। চেহারায় এক অদ্ভুত স্নিগ্ধতা, চুলগুলোও কি সুন্দর, লম্বাও ঠিকঠাক। একটা মানুষের ভেতর সবকিছু এত পারফেক্ট কি করে হয়? ঘুমোঘুম চোখে মনে হচ্ছে যে কোনো স্বপ্ন দেখছি। ছোটবেলায় শোনা রূপকথার গল্পের রাজকুমারের যে বর্ণনা শুনতাম, তাকেই মনে হয় আজ সামনে দেখছি। আমি যেন কোথাও হারিয়ে গেছি। ক্লাসের সবাই যে দাঁড়িয়ে রয়েছে সেদিকে আমার খেয়াল নেই। আর তমার খোঁচানো আমাকে হারিয়ে যাওয়া থেকে ফিরিয়ে আনতে পারছে না। আমি শুধু দেখলাম ছেলেটা আমার দিকে হালকা ভুরু কুঁচকে তাকালো। আর সাথে সাথে প্রিন্সিপাল স্যার ক্লাসে ঢোকে। আমাকে এক ধমক লাগালো, এই মেয়ে ক্লাসে টিচার আসলে দাঁড়াতে হয় জানো না। বুঝতে পারলাম এই আমাদের নতুন টিচার। এবার আমি বেশ হকচকিয়ে চারপাশে চোখ বুলিয়ে দাঁড়িয়ে বললাম, সরি স্যার। সে যে স্যার আমি বুঝতে পারিনি। সামনে এক পলক তাকিয়ে দেখলাম, ছেলেটি মানে আমাদের নতুন স্যার একটু লজ্জা পেয়ে আমার দিকে তাকালো, আর যেই আমার সাথে একটু চোখাচোখি হলো সাথে সাথে অন্য দিকে চোখ সরিয়ে নিল।
প্রিন্সিপাল স্যার আমাকে বসতে বলে সবার উদ্দেশ্যে বলা শুরু করল, ইনি হলেন এই কলেজের নতুন টিচার মি শুভ্র আহমেদ, তোমাদের নতুন ক্লাস টিচার। তারপর নতুন স্যারের দিকে তাকিয়ে বললেন, এই সবকটা এক একটা গর্ধব, শুভ্র এদেরকে একটু ঠিকমতো দেখো। এই বলে প্রিন্সিপাল বেরিয়ে গেল। সাথে সাথেই তমা আমায় খোঁচা দিয়ে বলল, কি হুশ উড়ে গেল তো। আমিও শান্ত মেয়ের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। শুভ্র স্যার পড়ানো শুরু করে দিয়েছে। আমি সেই যে মাথা নিচু করেছি, পুরো ক্লাসে আর সামনে তাকাইনি। কারণ স্যারকে বাবা মার মতো সম্মানের চোখে না দেখে আবার অন্য নজরে না দেখে ফেলি সেই ভয়। কারণ স্যার তো স্যারই। মনকে বারবার এই বোঝাচ্ছি। ক্লাস শেষের ঘন্টা পড়লে স্যার যখন বেরিয়ে যাচ্ছিল তখন আরেকবার তাকালাম। পিছন থেকে দেখতেও কি সুন্দর লাগে তাকে। আচ্ছা, আমি কি তোমার মতো ক্রাশ খেয়েছি? ক্রাশ কথাটা আমার ভালো লাগে না। তাই আমি এর নাম দিলাম মুগ্ধতা। আর মনকে এটাও বোঝালাম যে সুন্দর কিছু দেখলে তো মানুষ মুগ্ধ হবেই। স্যার সুন্দর তাই আমি মুগ্ধ হয়েছি, ব্যাস, আর কিছু না। আর অন্য কোনো চিন্তা না। বাবা মার পরই শিক্ষকের অবস্থান। পাশ থেকে তমা আমায় খোঁচা দিয়ে বলল, এই আনিশা, স্যারের পেট দেখেছিস? কি সুন্দর মিশানো। একদমই ভুঁড়ি নেই। নিশ্চয়ই জিম করে। আমি আবারও ভুরু কুঁচকে বললাম, তুই কি স্যারদের পেটও খেয়াল করে দেখিস? তমা আবার লাফিয়ে বলল, আরে সামনে এত সুন্দর স্যার থাকলে দেখব না কেন? তোরও তো পছন্দ হয়েছে। আমি ওকে চুপ থাক বলে বাসায় চলে আসলাম। কিছু ভালো লাগছে না। মনকে ঠিকমতো বোঝাতে হবে। পরদিন ক্লাসে যেতে একটু লেট হয়ে গেল। গিয়ে দেখি শুভ্র স্যার অলরেডি ক্লাসে। আজ স্যার একটা হোয়াইট কালারের শার্ট ইন করে পড়েছে। সেদিন মনে হচ্ছিল শার্টের আকাশি কালারটাতেই তাকে বেশি মানায়। আজও মনে হচ্ছে শার্টের এই রংটাই তার জন্য পারফেক্ট। আমি হালকা কাশি দিয়ে বললাম, স্যার আসবো? স্যার হ্যাঁ বললে সামনের বেঞ্চ ক্রস করে পিছনের দিকে যাচ্ছিলাম। ঠিক করেছি আর সামনে বসবো না। বুঝতে পারলাম তমা আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে। কিন্তু একটু আগাতেই তমা ওর মাইক আলা গলা দিয়ে আমায় ডেকে বলল, এই আনিশা এখানে বস, ওখানে কোথায় যাচ্ছিস? স্যারও আমার দিকে তাকিয়ে রয়েছে তাই আর উপায় না পেয়ে সামনেই বসলাম। হঠাৎ স্যার আমায় বলল, মিস আনিশা কাল কি পড়া ছিল? সাথে সাথে পুরো ক্লাসে হাসির বন্যা বয়ে গেল। তার কারণ হলো এই, আমার নাম আনিশা নয়। আমার নাম সুপ্তি। আনিশা বলে আমায় শুধু তমা ডাকে। কারণ আমার চেহারা দেখতে নাকি ওর কোন হিন্দি সিরিয়ালের নায়িকার মতো লাগে। তাই সিরিয়ালে নায়িকার যে নাম আমায়ও তাই বলেই ডাকে। আর এই কথা ক্লাসের সবাই জানে। বেচারা স্যার নিশ্চয়ই কারো নাম না জানার কারণে একটু আগে তমার মুখে এই নাম শুনে আমায় ডেকেছিল। তমা স্যারকে হাসতে হাসতে বলল, স্যার ওর নাম তো সুপ্তি, আনিশা না। এটা একটা সিরিয়ালের নায়িকার নাম, ওকে শুধু আমি এই নামে আদর করে ডাকি। সামনে তাকিয়ে দেখলাম স্যার বেশ লজ্জা পেয়েছে। তা দেখে আমিও একটু মুচকি হাসি দিলাম। আজও আমি পুরো ক্লাসে বইয়ের দিকেই তাকিয়েছিলাম। আর স্যার যখন বেরিয়ে যাচ্ছিল তখন বেহা চোখ এক দৃষ্টিতে তাকিয়েছিল। এখন অবস্থা এমন হয়ে গেছে যে ক্লাসের সব মেয়েরা হা করে স্যারের দিকে তাকিয়ে থাকে আর একমাত্র আমি কোনোদিকে নড়াচড়া না করে একদৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে থাকি। মনকে কোনোভাবেই স্যারকে নিয়ে অন্য কিছু না ভাবার জন্য মানাতে পারছি না। আমার এই অবস্থা তমাও বুঝতে পারল আর আমাকে বলল, জীবনে প্রথম কোনো ছেলেকে পছন্দ করলি, তা আবার মানতে চাইছিস না কেন? আমি তো এটাই বুঝি না, এত ইয়াং হ্যান্ডসাম ছেলেকে দেখে তুই স্যার স্যার ফিলিংস আনিস কিভাবে? এভাবেই দিন চলতে লাগলো। শুভ্র স্যারের পুরো ক্লাস জুড়ে আমার বইয়ের দিকে তাকিয়ে থাকা আর বের হওয়ার সময় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা নিয়ে। স্যার বেশ শান্ত, ভদ্র আর লাজুক টাইপের। ক্লাসের সব মেয়েরা স্যারকে ইমপ্রেস করার জন্য পড়া ঠিকমতো পড়ে আসে। শুধু আমি বাদে। আমি শুধু পড়া ঠিকমতো পারি না। কি করে পারবো? আমি তো মনকে বোঝাতে বোঝাতেই ক্লান্ত যে আমি স্যারকে ওই নজরে পছন্দ করি না, টিচার হিসেবে করি। একদিন স্যার আমায় ডেকে বলল, মিস সুপ্তি, পড়ালেখায় আরেকটু মনোযোগ দিন। আর 1 মাস পরই তো টেস্ট পরীক্ষা। আমি সেদিন যথেষ্ট লজ্জিত হয়েছিলাম। কিছু কিছু ন্যাকা মেয়েগুলো অযথাই স্যারের সাথে ঢং করে হেসে হেসে কথা বলতে থাকে।
তখন আমার গা একদম জ্বলে যায়। অবশেষে আমি মানতে বাধ্য হলাম, আমি স্যারকে পছন্দ করি আর ওই নজরেই করি। আমার এই মেনে নেওয়ায় সবথেকে বেশি খুশি হলো তমা। তার কথা যে সত্যি হয়েছে। একদিন স্যার হঠাৎ করে আমার সামনে এসে বলল, ক্লাসের সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছে, আপনি দেননি কেন? আমি যেন আকাশ থেকে পড়লাম। কিসের অ্যাসাইনমেন্ট, কিসের জমা? আমি তো কিছুই জানি না। তাই কাঁপা কাঁপা গলায় বললাম, স্যার কিসের অ্যাসাইনমেন্ট? স্যারও যেন আমার কথা শুনে আকাশ থেকে পড়ল, কিন্তু রেগে আমায় খুব কর্কশ ভাবেই বলল, প্রতিদিন ক্লাসে এসেও আপনি অ্যাসাইনমেন্টের কথাই জানেন না। আপনার মনোযোগ কোথায় থাকে? আজ পুরো ক্লাস আপনি দাঁড়িয়ে থাকবেন। স্ট্যান্ড আপ। আর কালকের মধ্যে আমার অ্যাসাইনমেন্ট জমা চাই। আর কি করার, আমি দাঁড়িয়ে রইলাম। ক্লাসের সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে রইল যেন আমি মহাভারত অশুদ্ধ করে ফেলেছি। আর হবেই না কেন, যেই স্যার একটু বিরক্তও হয় না সেই স্যারকে আমার ওপর এভাবে রাখতে দেখে সবার অবাক হওয়ারই কথা। আমার চোখ ছলছল করে উঠল। বড্ড অভিমান হলো, কিন্তু কার উপর জানি না। ক্লাস শেষে আমি তমাকে খোঁচা দিয়ে বললাম, আমাকে বলিসনি কেন অ্যাসাইনমেন্টের কথা? তমা বলল, আমি কি জানি, তুই খেয়ালই করিসনি। স্যার তো কয়বারই ক্লাসে বলল। তুই তো দেখি ভালো হারিয়ে গেছিস স্যারের মধ্যে। সারারাত জেগে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলাম। পরদিন কলেজে গিয়ে শুভ্র স্যারের কেবিনে যাচ্ছিলাম তমাকে নিয়ে। উদ্দেশ্য অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। দেখলাম স্যারও মাত্রই কেবিন থেকে বেরোলো, তাই সেখানেই স্যারের দিকে না তাকিয়েই তার হাতে অ্যাসাইনমেন্ট দিয়ে চুপচাপ চলে আসছিলাম। হঠাৎ পিছন থেকে স্যার মিস সুপ্তি বলে ডেকে উঠল। আমি ফিরে তাকাতেই স্যার বলল, আমি মনে হয় আপনার সাথে কাল একটু বেশিই রুড হয়ে গিয়েছিলাম। কিন্তু আপনার কি কোনো প্রবলেম হয়েছে? সব সময় দেখি পুরো ক্লাসে বইয়ের দিকেই তাকিয়ে থাকেন, আর যখন আমি বের হতে নেই তখন আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকেন। আমাকে কি কিছু বলতে চান? আমি খুবই চমকে গেলাম স্যারের কথা শুনে। স্যার কি করে পিছন থেকে বুঝল যে আমি তার দিকে তাকিয়ে থাকি? চমকানোর মধ্যেই আমি কিছু না ভেবেই হুট করে বলে ফেললাম, জীবনে প্রথম কোনো ছেলেকে পছন্দ হলো, তাও আবার স্যারকে। কিন্তু স্যারের প্রতি যেন সেই ধরনের পছন্দ আর না বাড়ে, তাই তো বইয়ের দিকে তাকিয়ে থাকি, আর বের হওয়ার সময় তাকিয়ে থাকার উপর আমার কোনো হাত নেই। সেটা কিভাবে যেন হয়ে যায়। পৃথিবীর কিছু অদ্ভুত ছাত্রীরই স্যারদের প্রতি ওই পছন্দ হয়ে যায়। আর আমি মনে হয় সেই অদ্ভুতদের মধ্যে একজন হয়ে গেছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। তারপরই হুঁশ হলো, এগুলো কি বললাম? কথার কোনো আগামাথা কিছুই নাই। আস্তে আস্তে মাথা তুলে সামনের দিকে দেখলাম যে স্যার। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। তারপরই হুঁশ হলো, এগুলো কি বললাম? কথার কোনো আগামাথা কিছুই নাই। আস্তে আস্তে মাথা তুলে সামনের দিকে দেখলাম যে স্যার আমার দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। তমার দিকে ফিরে দেখলাম ওর মুখ হা হয়ে গেছে। আমি সেই যে সেখান থেকে এক দৌড় দিয়ে বাসায় আসলাম, তারপর 4 দিন কলেজ যাইনি। 5 দিনের দিন সকালে তমার ফোন আসল। ও হড়বড় করে বলে যাচ্ছে, কিরে কলেজ আসছিস না কেন? তোর হয়েছে কি? সেদিন ওসব কি বললি? আজ কলেজ আসিস। শুভ্র স্যার আজ ক্লাস টেস্ট নেবে। স্যার বলেছে যে আসবে না তার প্র্যাকটিক্যালে নাম্বার কাটা যাবে। আর কি করার, ফোন কেটে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ক্লাসে গিয়ে দেখি শুভ্র স্যার এসে পড়েছে। আজ স্যার চকলেট কালারের একটি শার্ট পরেছে। আর সবসময়ের মতোই মনে হচ্ছে এই রংটাতেই স্যারকে বেশি মানায়। আমি চুপচাপ মাথা নিচু করে ভেতরে ঢুকে বেঞ্চে বসলাম। বুঝতে পারছি স্যার আমার দিকে তাকিয়ে আছে। আমি তো লজ্জায় শেষ। স্যারকে আর কিভাবে মুখ দেখাবো তাই ভাবছি। পরীক্ষা শুরু হয়ে গেছে। ক্লাস টেস্ট আর কি, খাতা থেকে 2টো পৃষ্ঠা ছিঁড়ে তাতে বোর্ডের প্রশ্নের উত্তর লিখা। মোটামুটি ভালোই পারলাম। স্যার বলল খাতা দেখে 3য় পিরিয়ডেই দিয়ে দিবে। তমা সেই কখন থেকে প্রশ্নের ঝুড়ি খুলে বসেছে। আমি কোনো কথার জবাব না দিয়ে চুপ করে বসে আছি। একটু পর স্যার এসে একে একে সবার খাতায় দিল, শুধু আমারটা বাদে। লজ্জায় আমি জিজ্ঞাসাও করতে পারলাম না। কলেজ শেষে বাসায় যাওয়ার জন্য তমাকে নিয়ে বের হতেই শুভ্র স্যার পেছনে থেকে সুপ্তি শোনো বলে ডেকে উঠল। আমি বেশ অবাক হলাম। কারণ স্যার সব মেয়েদের নামের আগে মিস বলে ডাকে আর আপনি করে কথা বলে।
এই প্রথম স্যার আমায় শুধু সুপ্তি বলে ডাকলো, তাও আবার তুমি করে। আমি পিছনে ফিরে তাকালাম। চেহারায় এখনো লাজুক ভাব স্পষ্ট। স্যার আমার হাতে পরীক্ষার খাতাটি এক ভাঁজ করে দিয়ে চলে গেল। আমি খাতার ভাঁজ খুলে দেখলাম যে ভেতরে লেখা, পৃথিবীর কিছু অদ্ভুত স্যারদেরও ছাত্রীর প্রতি ওই পছন্দ হয়ে যায়। আর আমিও তাদের মধ্যে একজন। নিচে তার সিগনেচার দেওয়া। আমি হালকা লজ্জা মিশ্রিত অবাক দৃষ্টি নিয়ে স্যারের চলে যাওয়ার দিকে তাকালাম আর সাথে সাথে স্যার হাঁটতে হাঁটতেই পিছনে ফিরে মাথা চুলকিয়ে একটি লাজুক হাসি দিয়ে আবার সামনে ফিরে গেল। তমা আমাকে কাঁধ দিয়ে হালকা ধাক্কা দিয়ে খেপানো শুরু করল। আর আমি আমার লাজে রাঙা চোখ লুকানোর জন্য হাতের খাতা দিয়ে মুখ ঢাকলাম। এখন আর আমি ক্লাসে শুধু বইয়ের দিকেই তাকিয়ে থাকি না। কিন্তু শুভ্র স্যারের বের হওয়ার সময় ঠিকই তাকাই। ভিন্ন শুধু এতটুকুই যে স্যারও একবার পিছনে তাকিয়ে তারপর যায়। এই ব্যাপারটা আপাত দৃষ্টিতে দেখলে কিছুই না। কিন্তু আমাদের ভেতর এতটুকুতেই যেন অনেক কিছু হয়ে যায়। ব্যাপারটা শুধু এতটুকুতেই থেমে থাকেনি, স্যার এখন আমাকে বাসায় অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছেও দেয়। আমার বাসায় যাওয়ার রাস্তায় অটোর দুটি স্ট্যান্ড পড়ে। তাই দুইবার অটো বদলাতে হয়। তোমার আর আমার বাড়ির রাস্তা পরের স্ট্যান্ড থেকে আলাদা হয়েছে। আগে দুটো অটো পাল্টিয়েই যেতাম। কিন্তু এখন অর্ধেক রাস্তা হেঁটে যাই স্যারের সাথে। সাথে তমাও থাকে। হাঁটতে হাঁটতে কিছুও কথাও হয়। স্যার তো আমার থেকেও বেশি লাজুক। আমি তো স্পষ্ট কথা বলে ফেলি যা পেটে থাকে। আমার সব থেকে বেশি ভালো লাগে, যখন স্যার আমার কিছু কথা শুনে মাথা চুলকিয়ে একটি লাজুক হাসি দেয়। আমি কিন্তু এখনো তাকে স্যার বলেই ডাকি আর আপনি করে। কিন্তু স্যার আমায় তুমি করে কথা বলে আর সুক্তির আগে মিসটা বাদ দিয়ে। স্যারকে দেখি সবসময় লোকাল বাসে করে কলেজে আসতে। সেদিন দেখলাম একটি ভিড়ে ঠাসা বাস থেকে নামছে। কাঁধে সবসময়ের মতো অফিস ব্যাগ। যার কালো বেল্টটা বুকের মাঝ বরাবর থাকে। তার গেটআপের সাথে খুব সুন্দর মানায়। ফর্সা মুখটা গরমে লাল হয়ে গিয়েছে। টপ টপ করে ঘাম পড়ছে মুখ থেকে। নিশ্চয়ই সারাটা রাস্তা দাঁড়িয়ে এসেছে। দেখে যে কি মায়া লাগলো। আজ আমাদের ক্লাসের বিদায় অনুষ্ঠান। টেস্ট পরীক্ষা এই কয়দিন আগেই শেষ হয়েছে। ক্লাসের সব মেয়েরা ঠিক করেছে শাড়ি পরবে, তাই আমিও আজ সবুজ রঙের একটি শাড়ি পরে এসেছি। আর হাত ভরে চুড়ি। সবাই বলে আমার চোখে নাকি জন্ম কাজল আছে, তাই আর কাজল দেওয়া লাগে না। চুলগুলো মাঝখানে সিথি করে খোলা রেখেছি। আমার চুল আবার নিচ দিয়ে হালকা কোঁকড়ানো। ঠোঁটে একদম হালকা লিপস্টিক। ব্যাস এতটুকুই, এর থেকে বেশি সাজ আমার ভালো লাগে না। মেকআপ তো একদমই না। কলেজে যেতেই তমা বলতে লাগলো স্যার নাকি আজ আমাকে দেখলে পাগল হয়ে যাবে। স্যার আমাকে দেখে কি পাগল হবে, আমি স্যারকে দেখে পাগল হয়ে গেলাম। শুভ্র স্যার আজ একটি আকাশী রঙের পাঞ্জাবি পরেছে। সাথে হোয়াইট কালারের জিন্স। হাতে একটি হোয়াইট কালারের ঘড়ি। পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত ভাঁজ করা। স্যার স্টেজের পাশেই দাঁড়িয়ে ছিল। আমার দিকে চোখ পড়তেই এক পলক তাকিয়ে স্টেজে উঠে মাইক হাতে নিলেন। সবাই চেয়ার আপ করে উঠল। স্যার রবীন্দ্রসঙ্গীত গাইছেন। ভালোবাসি ভালোবাসি গানটা গাইছেন একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। স্যার যে এত সুন্দর গান গাইতে পারেন তা আমার ভাবনারও বাইরে। স্যারের তো গায়ক হওয়া প্রয়োজন। আমি যেন সুরের মধ্যে হারিয়ে যাচ্ছি। সামনের বোর্ড পরীক্ষার জন্য প্রিন্সিপাল স্যার আমাদের বিদায় উপলক্ষে সবাইকে একটি করে পেন্সিল বক্স দিচ্ছে। দেওয়ার দায়িত্বটা শুভ্র স্যারের উপর। প্রিন্সিপাল স্যারের সবকিছুই অদ্ভুত। কলেজের স্টুডেন্টদের কি পেন্সিল বক্স দেয়? একটি ক্লাসের বাইরে আমরা সবাই সারি হয়ে দাঁড়িয়ে আছি। স্যার এক এক করে সবাইকে দিয়ে যাচ্ছে। স্যারের পাশে কার্টুনে ভরা এক এক রঙের পেন্সিল বক্স। আমি আর তমা সবার পিছনে পড়ে গেছি। একে একে সবাই চলে গেছে। স্যার তমার হাতে একটি বক্স দিয়ে আমায় বলল, সুপ্তি তোমার কোন রং পছন্দ? আমি একটু তার দিকে ইঙ্গিত দিয়েই জবাব দিলাম, স্কাই ব্লু। স্যার কার্টুনে বক্সগুলো ঠিক করছিল, আমার দিকে না তাকিয়েই একটি মুচকি হাসি দিল। আমি শাড়ির আঁচলের কোনা আঙুল দিয়ে পেঁচাচ্ছিলাম। হঠাৎ স্যার আমার সামনে এসে দাঁড়ালো। আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম, আমার বক্স কোথায়? স্যার বলল, তুমি বক্স পাবে না। আমি অবাক হয়ে বললাম, কেন? স্যার বলল, কারণ আর নেই। আমি মুখ অন্য দিকে ঘুরিয়ে নকল অভিমানের সুরে বললাম, এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি আর আমার বেলাই নেই।
স্যার আমার সামনে একটি ছোট অ্যাকুরিয়াম তুলে ধরলেন, যার ভেতর একটি খুবই ছোট রঙিন মাছ। দেখেই আমার চোখ খুশিতে ঝিলিক মেরে উঠল। আমি ওটা হাতে নিতেই আবার আরেকটা একই রকমের মাছসহ অ্যাকুরিয়াম তুলে ধরল। আমি জিজ্ঞেস করলাম, দুটি কেন? স্যার বলল, একটি ছেলে মাছ আর একটি মেয়ে মাছ। আমি আবারও ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলাম, তাহলে দুটো আলাদা আলাদা রাখার কি দরকার? একটার ভেতরেই তো থাকতে পারে। স্যার মুচকি হেসে বলল, এখন আলাদাই থাকুক। আমরা শুনশান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা মানে আমি, তমা আর স্যার। আমার হাতে একটি অ্যাকুরিয়াম আর তমার হাতে একটা। স্যার নিয়ে হাঁটতে চেয়েছিল কিন্তু আমি দেইনি। বলে দিয়েছি যে একবার যখন আমাকে দিয়েছেন আর দিচ্ছি না। আজ তমা আমাদের মাঝখানে হাঁটছে। কেউ কোনো কথা বলছি না। তিনজনই চুপচাপ। নীরবতা ভেঙে আমিই বললাম, তমা স্যারকে বলেছিস আমার ভবিষ্যৎ পরিকল্পনা? তমা আমার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, কোনটা? আমিও একটু ভাব নিয়ে বললাম, ওই যে আমি ঠিক করেছি বিয়ে করব না। দেখলাম যে স্যার অন্য দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। তখনই একটি বাচ্চা ছেলে এসে স্যারকে বলল, ভাই 2 দিন ধরে কিছু খাই না, কিছু টাকা দেন। স্যার আমাদের 1 মিনিট অপেক্ষা করতে বলে ছেলেটিকে নিয়ে রাস্তার ওপারের একটি হোটেলে নিয়ে গেল। হঠাৎ আমার মাথায় একটি ভাবনা এলো, স্যার যে আমায় দুটো অ্যাকুরিয়াম এনে দিল, এগুলোতে নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছে, কারণ এই দুটো শুধু গোল কাচের বোলের মতোই না, যেমনটা সচরাচর টিভিতে দেখায়। গোল বোল দুটির বাইরে দিয়ে খুব সুন্দর লতাপাতার ডিজাইন করা। স্বচ্ছ কাচের। দেখতে খুবই সুন্দর এবং দেখলে বোঝাও যায় যে এক্সপেন্সিভ। স্যার এত টাকা কেন খরচ করতে গেল? ধুরুর ভালো লাগে না। কলেজের গেস্ট টিচারদের বেতন যে খুবই সীমিত তা আমি খুব ভালো করেই জানি। তার উপর স্যার মেসে থাকে। আচ্ছা, আমি কি স্যারকে ভালোবাসি? এমন তো নয় যে স্যার শুধু সুন্দর বলেই আমার ভালো লাগছে। স্যারকে যে আমি খুবই পছন্দ করি সেখানে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এটাও জানি যে পছন্দ আর ভালোবাসা এক নয়। পছন্দ মানে মানুষটির কাছে থাকতে খুবই ভালো লাগা, আর ভালোবাসা মানে হলো সেই মানুষটির কাছে না থাকতে পারলে পাগলের মতো লাগা। আর আমি পুরোপুরি নিশ্চিত না হয়ে কিছু বলতে চাই না। স্যার কি আমায় শুধু পছন্দই করে নাকি ভালোবাসে? আমার এসব ভাবনার ছেদ ঘটালো তমা, একটি খোঁচা দিয়ে বলল, কিরে স্যার তোকে এত সুন্দর ডাবল গিফট দিল আর তুই কিছু দিবি না? আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম, আমি কি দেব? ও বলল, আরে কি দিবি আবার, যেটাতে ছেলেরা বেশি খুশি হয় সেটাই। একটু হাতটা ধরে হাঁটতে শুরু কর বা একটা ফ্লাইং কিস দে। আমি অস্থির হয়ে বললাম, না বাবা। হাত ধরলে এক্সপেক্ট করবে গালে কিস দেওয়ার। গালে কিস দিলে আবার? না না, কোনো দরকার নেই। বিয়ের আগে কোনো ধরনের স্পর্শ আমার ভালো লাগে না। তাছাড়া গুনাহও তো হয়। তমা বিরক্তি ভাব নিয়ে বলল, তুই কোন যুগে পড়ে আছিস? আমি ওকে বললাম, চুপ থাক। মডার্ন হওয়া মনে উচ্ছৃঙ্খল হওয়া না। এর ভেতরই স্যার এসে পড়ল। আমরা আবার হাঁটা শুরু করলাম। স্যারকে ডেকে আমি বললাম, স্যার শুধু শুধু এগুলো কেন কিনেছেন? স্যার তাকিয়ে বলল, কেন, তোমার পছন্দ হয়নি? আমি বললাম, পছন্দ তো অনেক হয়েছে কিন্তু টাকাও তো অনেক খরচ হয়ে গেল, তাই না? স্যার বলল, সে চিন্তা তোমার করতে হবে না। তমা আমায় ফিসফিসিয়ে বলতে শুরু করল, তুই আসলেই একটা হাদারাম। কই এখন আলাপ করবি? কলেজ তো শেষ, এখন কিভাবে যোগাযোগ হবে? তা না, মহারানী খরচ নিয়ে মরছে। স্যার সম্ভবত আমাদের কথা শুনতে পেরেছে কারণ স্যার হাসছে। এই তমার মাইকের মতো গলা দিয়ে কি আর ফিসফিস কথা বের হয়? অটো স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। স্যার অনেকক্ষণ ধরেই কাচুমাচু করছে। কিছু যেন বলতে চাচ্ছে কিন্তু পারছে না। তমা একটি অটোতে উঠে চলে গেছে। আমিও একটিতে উঠলাম, তারপর আবার মাথা বের করে স্যারের উদ্দেশ্য বললাম, 01 গুন 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 গুন। আমার ফোন নাম্বার। তারপর অটো চলতে শুরু করল। পেছনে না তাকিয়েও বুঝতে পারলাম স্যার আবার মাথা চুলকিয়ে তার লাজুক হাসি দিচ্ছে। এখন প্রতিদিন রাতে আমরা ফোনে কথা বলি। 5 মিনিটের জন্য। আমি আরো বলতে চাই কিন্তু স্যার মানুষ তো, আমার সামনে পরীক্ষা। হেনতেন এসব বলে 5 মিনিটের বেশি কথা একদিনও বলে না। দেখা হয় সপ্তাহে 3 দিন। আমি আর তমা কলেজ থেকে খানিক দূরে আরেক স্যারের কাছে ইংলিশ প্রাইভেট পড়তে যাই তখন।
আমাদের প্রাইভেট দুপুর 3টা বাজে পড়া শেষ হয়। তো স্যার শুনে সেখানে আসা শুরু করলো। আমি অনেকবার বারণ করেছি কারণ কলেজ ছুটি হয় 2টা বাজে। কলেজের সব কাজ সেরে আসতে আসতে 2:30টা বেজে যায়। এখন 30 মিনিটে স্যার নিশ্চয়ই গোসল খাওয়া দাওয়া সব করতে পারে না। তাই স্যারকে আমি বললাম, স্যার শুধু শুধু এত কষ্ট করে এখানে আসার কি দরকার? স্যার মুচকি হেসে জবাব দিল, কষ্ট যাতে না হয় তাই তো আসি। আমার সেন্স অব হিউমার বেশি ভালো না। তবে এই কথাটার মানে ঠিকই বুঝেছি। আমি আবার জিজ্ঞাসা করলাম, খাওয়া দাওয়া করেছেন? স্যার মাথা নাড়িয়ে না বলল। আমি চোখ দিয়ে ইশারা করে শাসন করলাম। স্যার আমাকে সরি বলে বলল, আচ্ছা চল ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে সেখানে যাই। কিন্তু আমি স্যারকে জোর করে একটি ফুচকার দোকানে নিয়ে গেলাম। জানি খালি পেটে ফুচকা খাওয়া ঠিক না। কিন্তু কি করার, 3জন মানুষ যদি ওমন রেস্টুরেন্টে যাই তবে স্যারের অনেক টাকা খরচ হয়ে যাবে। খেয়াল করলাম স্যার আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি স্যারের চোখের সামনে হাত নাড়িয়ে ইশারা করলাম কি? স্যার মুচকি হেসে বলল, কিছু না। তারপর দিন স্যার আসল। খেয়াল করলাম স্যার আজ ফর্মাল শার্ট পরেনি। আজ স্যার ক্যাশুয়াল ড্রেস পরেছে। নেভি ব্লু কালারের জিন্স, হোয়াইট কালারের টি শার্টের উপর লাল কালো চেকের শার্ট পরেছে। শার্টের বোতাম সব খোলা। বাতাসে হালকা হালকা উঠছে। আর সবসময়ের মতোই বেস্ট লাগছে। দেখলাম যে স্যার ঘেমে টেমে অস্থির। ঘাম টপটপ করে পড়ছে মুখ দিয়ে। আমি কিছু না ভেবেই আমার ওড়না দিয়ে স্যারের মুখ মুছে দিচ্ছিলাম। স্যার যখন আমার দিকে তাকালো আমি বেশ লজ্জা পেলাম। আমি স্যারকে একটি মাঠের মতো জায়গা দেখিয়ে বসতে বললাম। তারপর ব্যাগ থেকে একটি টিফিন বক্স বের করে তার সামনে দিলাম। স্যার চোখ দিয়ে ইশারা করল কি? আমি বললাম, নুডলস। আমি বানিয়েছি আপনার জন্য। আমি শুধু নুডলসই বানাতে পারি। স্যার খাওয়া শুরু করলো আর আমি তাকিয়ে রইলাম। মাঝে মাঝে আমাকেও খাইয়ে দিতে লাগলো। আবার আমি তাকে। এভাবেই চলতে লাগলো। আই লাভ ইউ টু না বলেও আমাদের ভেতর প্রেম প্রেম ভাবটা জমে গেল। আমি প্রতিদিন স্যারের জন্য নুডলস বানিয়ে নিতে লাগলাম। সাথে অনেক অনেক কথাও চলতো। মাঝে মাঝে দুষ্টুমি করে মাঠ ভরে দৌড়াদৌড়িও করতাম। আর সাথে 5 মিনিটের ফোন কল তো আছেই। ইদানিং খুব বেশি খুশি থাকি। মন যেন কোন অজানা সুখের শিহরণে ভেসে যাচ্ছে। দেখতে দেখতে বোর্ড পরীক্ষাও খুব কাছে এসে পড়ল। লাইব্রেরির একটি বই আমার কাছে ছিল। তাই সেটা জমা দেওয়ার জন্য কলেজে গেলাম। শুভ্র স্যারকে বলিনি ভেবেছি হঠাৎ করে গিয়ে চমকে দিব। বই জমা দিয়ে খুব এক্সাইটেড হয়ে কেবিনের দরজাটা একটু ফাঁক করতেই যা দেখলাম। তাতে আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেল। দম বন্ধ হয়ে আসল। কারণ আমি দেখলাম একটি সুন্দরী মেয়ে স্যারের 2 হাত ধরে কিছু বলছে। তারপর স্যারও মেয়েটির হাতের উপর তার হাত রাখল। আর সাথে সাথেই মেয়েটি স্যারকে জড়িয়ে ধরল। এর থেকে বেশি দেখার শক্তি আমার ছিল না। মাথার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে একবার জোরে শ্বাস নিলাম। তারপর ওখান থেকে খুবই দ্রুত হাঁটতে লাগলাম। পিয়নের সাথে ধাক্কা লেগে তার হাতের কাগজের স্তূপটা পড়ে চারদিকে ছড়িয়ে যেতে লাগলো। আমাকে হয়তো পিছন থেকে চেঁচিয়ে কিছু বলছে। কিন্তু আজ আমার কোনোদিকেই কোনো ভ্রূক্ষেপ নেই। আমার পৃথিবী যেন থমকে গেছে। সবকিছু যেন শব্দহীন হয়ে গেছে। আর এই শব্দহীন পৃথিবীতে ভেতর থেকে কিছু ভেঙে যাওয়ার বিকট আওয়াজ কানে আসছে। কোনো দিকে কোথাও না থেমে বাসায় পৌঁছে সোজা শাওয়ারের নিচে দাঁড়ালাম। সবগুলো পানির লাইন একসাথে ছেড়ে শরীরের সর্বশক্তি দিয়ে একটি জোরে চিৎকার দিলাম। চোখ দিয়ে অবিরাম অশ্রুর বন্যা বয়েই যাচ্ছে। আমি বুঝতে পেরেছি যে আমি স্যারকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, প্রচণ্ড ভালোবাসি। কি অদ্ভুত ভালোবাসার অনুভূতি অনুভব হলো, তো তাও আবার মন ভেঙে। সেদিন মোবাইল থেকে সিমটা বের করে 2 টুকরো করে ফেললাম। যেই প্রাইভেটটা পড়তাম সেটা বাদ দিয়ে দিলাম। তোমার সাথেও কোনো যোগাযোগ রাখলাম না। যাতে শুভ্র স্যার তোমার থেকেও কিছু না জানতে পারে। তমা আমার বাসাও চিনে না। আচ্ছা শুভ্র স্যার আমার সাথে এমন কেন করলো? অবশ্য সে তো আমাকে কখনো বলেও নি যে সে আমাকে ভালোবাসে। তাহলে আমাদের ভেতর এতদিন যা হলো তা কি ছিল? আসলেই সব ছেলেরা একরকমই হয়। ভালোবাসায় এত কষ্ট কেন?
যদি জানতাম ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তাহলে কখনোই ভালোবাসতাম না। খুবই ভালো হতো যদি ভালোবাসায় আমাদের নিজেদের হাত থাকতো। আর আমি কলেজে যাইনি। পরীক্ষার আগে আগে বাবাকে দিয়ে অ্যাডমিট কার্ড ম্যানেজ করে আনিয়ে নিলাম। যে কলেজে আমাদের সিট পড়েছে সেটা অনেক বড়। আমার সিট পড়েছে দোতলায়। বোরকা পরে পরীক্ষা দিতে যাওয়া শুরু করলাম। সবকিছু অনেক কড়া। স্টুডেন্ট আর কলেজের ডিউটিরত টিচার ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। ভাইয়া বাইকে করে দিয়ে যেত, আবার নিয়ে আসতো। শেষ পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে বের হতেই দোতলা থেকেই দেখলাম শুভ্র স্যার গেট দিয়ে জোর করে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে কি যেন খুব তন্ন তন্ন করে খুঁজছে। আমি পিলারের আড়ালে গিয়ে স্যারকে দেখতে লাগলাম। চুলগুলো এলোমেলো, মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে, চেহারা শুকিয়ে মলিন হয়ে আছে। ইচ্ছে করছে ছুটে স্যারের সামনে যাই। আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। যখন কেউ বুঝতে পারে যে সে কাউকে সত্যি ভালোবেসে ফেলেছে এবং সেই অনুভূতি বোঝার পরে প্রথম সেই মানুষটিকে যখন চোখের সামনে দেখতে পায়, তখন যেই অনুভবটা হয় তা ভাষায় প্রকাশের বাইরে। আমি ততক্ষণ পিলারের আড়ালে দাঁড়িয়ে রইলাম যতক্ষণ পর্যন্ত না গার্ডরা এসে স্যারকে জোর করে বাইরে নিয়ে গেল। স্যার বারবার গার্ডদের অনুরোধ করে যাচ্ছে কিন্তু তারা মানছে না। সেদিন বাসায় এসে সেই যে কান্না শুরু হলো আর থামার নাম নেই। সারারাত নির্ঘুম কান্না করেছি। সেদিনই স্যারের সাথে আমার শেষ দেখা হয়েছিল। তারপর ধীরে ধীরে সময় বইতে লাগলো। সে বছরই বাবার বদলি হওয়াতে আমরা ফরিদপুর থেকে আমাদের হোমটাউন ঢাকায় এসে পড়লাম। আমি এখন ঢাকার একটি ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। এই 2.5 বছরে অনেক কিছু হয়ে গেছে। বড় আপুর বিয়ের পর এই প্রথম একটি মেয়ে বাবু হয়েছে। বাবা রিটায়ার্ড করেছে। ভাইয়াও একটি চাকরি পেয়ে বিয়ে করে একটি দুষ্টু মিষ্টি ভাবি এনেছে। আর এখন আমি একটি বিশাল রুমের মাঝখানে ফুলে ফুলে সজ্জিত একটি বেডে বসে আছি, বধূ বেশে। অনার্স দ্বিতীয় বর্ষে উঠতে না উঠতেই মা আমার বিয়ের জন্য পাগল হয়ে গেল। এখন বিয়ে না দিলে নাকি আর ভালো ছেলে পাওয়া যাবে না। আর তখনই এই সম্বন্ধটা আসলো। আর বাসার সবাই পাগল হয়ে গেল। শহরের বড় নামকরা বিজনেসম্যানের একমাত্র ছেলে। বাবার সাথে সেও এখন বিজনেসে যোগ দিয়েছে। তারপর আর কি যত প্রকার ইমোশনাল ব্ল্যাকমেইল আছে সব করে আমাকে রাজি করাল। আমি না করতে পারলাম না কারণ বাবার শরীরও তখন খুব অসুস্থ হয়ে পড়েছিল। তাই ভাগ্যের উপর সব ছেড়ে দিয়ে ভেবে নিলাম জীবনে কোনো কিছুই তো আর মনমতো হলো না, তাই সেই লিস্টে না হয় আরেকটি নামও উঠল। আমি ছেলেকে এখনো দেখিনি। দেখার ইচ্ছেও ছিল না। বিয়ের 2 দিন আগে ভাবি আমায় এসে বলল, সুপ্তি তোর বর তো দেখি হেব্বি হ্যান্ডসাম। আমরা তোর বিয়ের শপিং করতে গিয়েছিলাম, সেখানে এসেছিল। এত সুন্দর ছেলে আমি জীবনেও দেখিনি। আমার যদি এখন তোর ভাইয়ের সাথে বিয়ে না হতো আমি তোর বরের উপর ক্রাশ খেতাম। ভাবি সবসময়ই এমন মজা করে। কিন্তু ভাবির এই কথা শুনে আমার তোমার কথা মনে পড়ে গিয়েছিল। আর সাথে শুভ্র স্যারের কথাও। যেদিন স্যার প্রথম আমাদের ক্লাসে আসল। অনেকক্ষণ ধরে বসে আছি। কিন্তু আমার মনে কোনো অপেক্ষা নেই তার আসার। তার নামটাও এখনো জানি না। হঠাৎ রুমে কারো প্রবেশ করার অনুভূতি হলো। খটখট শব্দে বুঝতে পারলাম সে দরজার ছিটকানি লাগাচ্ছে। আমি আস্তে আস্তে মাথা তুলে তাকাতেই আমার মাথা ঘুরিয়ে উঠল। সে ছুটে এসে আমার কপালে অনেক সময় নিয়ে একটি গভীর চুম্বন করল। আমি কেঁপে উঠলাম তার ছোঁয়ায়। আচ্ছা আমি কি স্বপ্ন দেখছি? তা না হলে এটা কিভাবে সম্ভব, আমি তো দেখছি যে আমার সামনে। আচ্ছা আমি কি স্বপ্ন দেখছি? তা না হলে এটা কিভাবে সম্ভব, আমি তো দেখছি যে আমার সামনে শুভ্র স্যার। স্যার তার 2 হাত দিয়ে আলতো করে আমার মুখ ধরে পলকহীন ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও তার চোখে চোখ রাখলাম। স্যারের চোখ যেন রক্তবর্ণ ধারণ করেছে। তার চোখ দুটো যেন হাজার বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। আমার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরোলো, স্যারর। তখনই স্যার ক্রোধে ফেটে পড়ে আমার কাঁধ তার 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে উঠল। কেন করেছ আমার সাথে এমন? কেন? কোথায় কোথায় না খুঁজেছি আমি তোমায়। জানো, এই 2 বছর 7 মাস 15 দিন 17 ঘন্টা আমি কিভাবে কাটিয়েছি? ধোঁকা দিয়েছ তুমি আমাকে। তার শেষের কথাটি শুনে আমারও বেশ রাগ উঠে গেল। সেই দিনের সেই মেয়ের কথা মনে পড়ে গেল। আমি তাকে এক ধাক্কা দিয়ে বললাম, ধোঁকা আমি না, আপনি দিয়েছেন আমাকে।
স্যার অবাক দৃষ্টি নিয়ে ভুরু কুঁচকে বলল, আমি দিয়েছি মানে? আমি তাচ্ছিল্যের সুরে বললাম, থাক আর ন্যাকা সাজতেন হবে না। আমি আর আপনাকে এগুলো বলার কে? আর আপনি এখানে কেন এসেছেন? আজ আমার বাসর রাত। আমার বর কোথায়? শুভ্র স্যার একটা বাঁকা হাসি দিয়ে আমার আরো কাছে এসে বলল, শেরওয়ানি পরে সামনে বসে আছে, তবুও নিজের বরকে চিনতে পারছো না? এত সুন্দর মেহেদি লাগিয়েছ হাতে, একবার তাকিয়ে দেখো তো। সত্যিই আমি আমার হাতের মেহেদি এখনো দেখিনি, তাই তার কথা মতো হাত মেলে দেখলাম, খুব সুন্দর ডিজাইনের, মাঝখানে গাঢ় লাল রঙে গোটা গোটা অক্ষরে লেখা শুভ্র। মানে কি? এটা কি ভাবে সম্ভব? তার মানে স্যারের সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু আমি তো জানতাম স্যার মধ্যবিত্ত পরিবারের কলেজের গেস্ট টিচার, আর এখানে এত বড়লোক বিজনেসম্যান। স্যার সম্ভবত আমার ভাবনা বুঝতে পারল, তাই আমার চোখের সামনে হাত নেড়ে বলল, কি এটাই ভাবছো তো? কলেজের নর্মাল একজন গেস্ট টিচার, এত বড় বাড়ির ছেলে কি করে হলো? বড়লোক বাবার ছেলে যেন টাকা প্রাচুর্যে বিগড়ে না যায়, তাই আমার বাবা আমাকে সাধারণ জীবন যাপন করাও শিখিয়েছে। সাথে আমাদের পরিবারের নিয়ম হলো প্রথমে নিজের যোগ্যতায় কিছু করে, তারপর এই বিশাল বিজনেসে জয়েন করা। আমার বাবাও একই জিনিস করেছে, আর আমিও তাই করেছিলাম। তার কথা শুনে আমি চরম পর্যায়ের অবাক হলাম। এত বড়লোকের ছেলে কিভাবে এত সাধারণ জীবন যাপন করতে পারে? নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। সে হঠাৎ আবার আমার দিকে ক্রোধ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই জন্যই সেই সাধারণ কলেজ টিচারকে ছেড়ে দিয়ে এই রিচ বিজনেসম্যানকে বিয়ে করলে, তাই না? তার কথা শুনে আমার মনে হলো আমার বুকে যেন কেউ তীর গেঁথে দিল। যা আমি কখনো কল্পনাতেও ভাবিনি, সেই কথাটা সে আমাকে বলতে পারল। আমি আহত চোখে তার দিকে তাকালাম। আমার চোখে চোখ পড়তেই সে তার দৃষ্টি ঘুরিয়ে নিল আর বলতে থাকলো, এই কয় বছর আমি কিভাবে কাটিয়েছি তা শুধু আমিই জানি। কি ভেবেছিলে? আমার ফিলিংস নিয়ে ছিনিমিনি খেলে গা ঢাকা দিয়ে আমাকে ছেড়ে দিবে? সেই তো আমি তোমাকে খুঁজে বের করে বিয়ে করেই ফেললাম। অনেক জ্বালিয়েছ আমাকে, আর না, এবার তোমার পালা। এই বলে সে বেরিয়ে গেল। আর আমি অশ্রু ঝরিয়ে ভাবতে লাগলাম, সে এসব কি বলছে? এসব কথার মানে কি? সে তো অন্য মেয়েকে ভালোবাসে, তাহলে আমাকে বিয়ে কেন করল? হয়তো ইগোতে লেগেছে তার। এত বড়লোকের ছেলে আমার মতো একটা সাধারণ মেয়ের ইগনোর নিতে পারেনি, তাই এসব করল। কিন্তু শুভ্র স্যার তো এমন না। কি জানি আমি বা তাকে কতটুকু বুঝতে পেরেছিলাম। যা বুঝেছিলাম তা তো ভুলই হয়েছিল। আর এই বা কোন শুভ্র স্যার? আমি যেই শুভ্র স্যারকে চিনতাম সে তো খুব শান্ত, ভদ্র, লাজুক ছিল। আর এ তো সম্পূর্ণ বিপরীত। এত রাগী সে। এত রাগ সেই শুভ্র স্যারের। ভাবা যায়। অস্বীকার করব না, যখন স্যারকে এখানে দেখলাম, এক পলকের জন্য আমি অনেক খুশি হয়েছিলাম। বের হওয়ার ৩ মিনিটের মাথায় স্যার আবার রুমে ফিরে আসল হাতে করে তার দেওয়া সেই মাছের অ্যাকুরিয়াম দুটো নিয়ে। মনে পড়ল, আমি ভাবিকে বলেছিলাম মাছের অ্যাকুরিয়াম দুটো আমার সাথে যেন এই বাড়ি পাঠিয়ে দেয়। তাই বিদায়ের সময় ভাবি আমার ননদ মানে শুভ্র স্যারের ছোট বোনের হাতে দিয়েছিল। আজ পর্যন্ত কখনো কাজ ছাড়া করিনি এগুলো। স্যার আমার সোজাসুজি রাখা ছোটটি টেবিলটিতে অ্যাকুরিয়াম দুটি রেখে এর একটি ঠাস করে মেঝেতে ফেলে দিল। স্বচ্ছ কাচের অ্যাকুরিয়ামটি মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল, মাছটি দাপাদাপি করছে। আমি তাড়াতাড়ি বেড থেকে নেমে দাঁড়িয়ে বললাম, এ কি করলেন? স্যার মেঝে থেকে মাছটি ২ হাত দিয়ে তুলে অন্য অ্যাকুরিয়ামটিতে রেখে গম্ভীর গলায় বলল, এখন থেকে এরা একসাথেই থাকবে। আমি দ্বিতীয়বার আর প্রশ্ন করতে পারলাম না। তার রাগ দেখে পুরো চুপসে গেছি। শত হলেও স্যার তো। একটা ভয় ভয় ফিলিংস কাজ করে। আমি ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে ঘুরে রাগী গলায় বলল, এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে চেঞ্জ করে আসো। আমার গলা দিয়ে বের হয়ে গেল, কেন? সে ধীরে ধীরে আমার কাছে আসতে আসতে একটি বাঁকা হাসি দিয়ে বলল, কেন? তুমিই তো তখন বললে, আজ আমাদের বাসর রাত। তার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি ঢোক গিলে তার থেকে সরে এসে একটি গোলাপি রঙের সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখলাম স্যারও চেঞ্জ করে নিয়েছে। একটি হোয়াইট কালারের টি শার্ট আর ব্ল্যাক
ব্লু কালারের কম্বিনেশনের ট্রাউজার পরে বেডে আধশোয়া হয়ে ফোন টিপছে। আমি আস্তে আস্তে গিয়ে তার পাশ থেকে একটি বালিশ নিয়ে সোফার দিকে যাচ্ছিলাম। সে পেছনে থেকে ডেকে বলল, এই মেয়ে কোথায় যাও? আমি মুখ ফুলিয়ে জবাব দিলাম, আমি সোফায় ঘুমাবো। সে জিজ্ঞাসা করল, কেন? আমি বললাম, কারণ আপনি আমার স্যার। সে ভুরু কুঁচকে বলল, মানে? আমি হড়বড়িয়ে বললাম, মানে আবার কি? স্যার তো স্যারই। তার দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে এমন ভাবে রেগে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমায় গিলে খাবে। আমাকে জোরে একটি ধমক দিয়ে বলল, বেশি সিরিয়াল দেখা হয়েছে, তাই না? বিয়ের পরেও স্বামী স্ত্রী একজন সোফায় ঘুমাবে একজন বেডে ঘুমাবে, আবার মাঝখানে কোলবালিশ দাও। যত সব। এক্ষুনি এখানে এসে ঘুমাবে, না হলে কিন্তু এখন এখানে সত্যি সত্যিই বাসর রাত হবে। তার কথা শুনে আমি তাড়াতাড়ি বেডে গিয়ে তার পাশে শুয়ে পড়লাম। সে তারপর আমাকে বলল, আমার উপর হাত দাও। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এগুলো কি বলে? স্যার আবার আমাকে ধমক দিয়ে বলল, কি তাড়াতাড়ি দিবা নাকি? তার কথা শেষ না হতেই আমি তার উপর হাত রাখলাম। সাথে সাথে স্যার আমাকে তার দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আমার খুব লজ্জা লাগলো। তখন মনে পড়ল সেই বিকেলের কথা, যেদিন আমি আর স্যার রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ স্যারের হাতের সাথে আমার হাতের হালকা স্পর্শ লাগে। সাথে সাথে মনে হলো আমি যেন হাই ভোল্টেজের শক খেয়েছি। আমি লজ্জা পেয়ে হাত সরিয়ে দ্রুত হাঁটতে লাগলাম। হঠাৎ মনে হলো স্যার আমার সাথে নেই। আমি পিছনে ফিরে দেখলাম সে সেখানেই দাঁড়িয়ে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। মুখে হালকা লাজুক হাসি। বুঝতে পারলাম স্যার আমার থেকেও বেশি লজ্জা পেয়েছে। সাথে শোকও। আর এখন, কিভাবে জড়িয়ে ধরে রেখেছে। আর সে কিনা সেই লাজুক শুভ্র স্যারি। এমন ভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন ছাড়লেই আমি হারিয়ে যাব। এত কাছাকাছি এই প্রথমবার। আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আর সে কি সুন্দর ঘুমিয়ে পড়েছে। মুখে প্রশান্তির ছাপ। তার হৃদস্পন্দন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। কি ভালো লাগছে শুনতে। কিন্তু সেখানে তো আর আমার নাম নেই। সে তো আর আমাকে ভালোবাসে না। মাঝরাতে টের পেলাম শুভ্র স্যার আমার কাঁধ ঝাঁকিয়ে আমায় ডাকছে। আমি চোখ মেলে তাকাতেই মাঝরাতে টের পেলাম শুভ্র স্যার আমার কাঁধ ঝাঁকিয়ে আমায় ডাকছে। আমি চোখ মেলে তাকাতেই সে বলল, সুপ্তি তাড়াতাড়ি উঠো, নামাজ পড়। আমি ঘুমোঘুম চোখে বললাম, এই মাঝরাতে নামাজ পড়ব কেন? সে বলল, এখন মাঝরাত? ভালো করে তাকিয়ে দেখেন ম্যাডাম, সকাল হয়ে গেছে। আমি ব্যালকনির দিকে তাকিয়ে দেখলাম সত্যিই আধার কেটে আলো ফোটা শুরু করেছে। তাই আলসেমি ভেঙে ফ্রেশ হয়ে অজু করে এসে দেখলাম স্যার আমার জন্য আগের থেকেই তার পাশাপাশি জায়নামাজ বিছিয়ে রেখেছে। আমি গিয়ে দাঁড়াতেই স্যারও নামাজ পড়া শুরু করল। আমি নামাজ শেষে মোনাজাত দিয়ে স্যারের দিকে তাকিয়ে দেখলাম স্যারের এখনো নামাজ শেষ হয়নি। সে আরও 2 রাকাত শোকরানা নামাজ আদায় করছে। এই সময় হঠাৎ শোকরানা নামাজ পড়ছে কেন বুঝতে পারলাম না। স্যার দীর্ঘ সময় নিয়ে মোনাজাত করল। আমি স্যারের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি সুন্দর লাগছে দেখতে। স্যার মনে হয় আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে। স্যার মোনাজাত শেষে আমার দিকে ফিরে বলল, কি দেখছো? আমি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বললাম, কিছু না। এরপর স্যার তার জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। মনে হয় গোসল করছে। আর আমি ঘুরে ঘুরে রুমটা দেখছিলাম। রুমটা বিশাল বড় আর খুব সুন্দর করে সাজানো গোছানো। বিছানাটা শুধু এলোমেলো হয়ে রয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে নিলাম। একটু পরই স্যার বাথরুম থেকে একটি অ্যাশ কালারের গেঞ্জি আর ব্ল্যাক ট্রাউজার পরে টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বেরোলো। আমার কাছে এসে আমার হাত ধরে এক টান দিয়ে বাথরুমে নিয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, স্যার আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? সে আমাকে বলল, গোসল করতে। গোসলের প্রতি আমার সবসময়ই একটা আলসেমি কাজ করে। 11টা থেকে শুরু হয় মার চেঁচামেচি আমাকে গোসল করতে পাঠানোর জন্য। আলসেমি করতে করতে দুপুর 1টা বাজলে তারপর ঢুকি বাথরুমে। আর শীতকালে তো 2-1 দিন বাদও পড়ে যায়। আর সে এখন বলে কিনা এই সকাল সকাল শীতের মধ্যে আমাকে গোসল করতে। আমি চরম বিরক্তি নিয়ে বললাম, এত তাড়াতাড়ি কে গোসল করবে? স্যার তার 2 হাত আমার দুপাশে দেয়ালে রেখে মাথা ঝাঁকিয়ে চুলের পানি আমার মুখে ছিটিয়ে মুচকি হেসে বলল, এখন থেকে সকালেই গোসল করবে।
আমি মুখ ফুলিয়ে বললাম, ইস বললেই হলো। আমি করব না। সে এবার তার গলায় পেঁচানো টাওয়েল দিয়ে আমার মুখের পানি মুছতে মুছতে বলল, চুপচাপ করবে, নাকি আমি করিয়ে দেব? তার কথা শুনে আমি চোখ মুখ কুঁচকে বললাম, ছি, আপনি তো ভালো বেশরম হয়ে গেছেন। আগে তো এমন ছিলেন না। সে একটি বাঁকা হাসি দিয়ে বলল, বেশরমের কি হলো? আমি কি অন্য কাউকে বলছি নাকি? আমার বউকে বলছি। কারণ বউ তো বউই। বলেই একটা চোখ টিপ মারল। তারপর আবার চোখে চোখে রেখে বলল, আর আমি যা হয়েছি, যেমন হয়েছি সব তোমার জন্য। সো এখন ভুগতে থাকো। এই বলে সে শাওয়ার অন করে চলে গেল। আর আমি শীতে কাঁপতে কাঁপতে হাত পা ছুঁড়ে বিরক্তি প্রকাশ করলাম। গোসল শেষে বের হয়ে দেখলাম, স্যার রুমে নেই। তাই তাড়াতাড়ি আমি শাড়ি পরতে লাগলাম। তখনই রুমে স্যারের ছোট বোন সামিয়া আসল। মাত্র শাড়ি পরাটা শেষ হয়েছে। এখনো চুলটাও ঠিক করিনি। সামিয়া এসেই আমার মুখ ধরে বলল, বাহ, ভাবি তোমাকে তো এই শাড়িটায় খুব সুন্দর লাগছে। তখনই শুভ্র স্যার রুমে আসল ফোন টিপতে টিপতে। সামিয়ার কথা শুনে সে আমার দিকে এক পলক তাকিয়ে সোফায় বসে আবারও ফোন টিপা শুরু করলো আর চোখে আমায় দেখতে লাগলো। নিচ থেকে আমার শাশুড়ি মা সামিয়াকে ডেকে উঠলে সামিয়া যেতে যেতে বলল, ভাবি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো কিন্তু। সামিয়া চলে গেলে আমি চুল আঁচড়াতে লাগলাম। হঠাৎ আয়নার দিকে খেয়াল করলাম, স্যার আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে পিছনে ফিরতেই সে আবারও ফোনের দিকে নজর দিল। আবারও একটু পর আয়নায় দেখলাম সে তাকিয়ে রয়েছে। এবং আমি পিছনে ফিরতেই সে নজর ঘুরিয়ে নিল। তখনই আমার মনে পড়ল সে একটু আগে বাথরুমে যে বলল আমার বউ। তার মুখে বউ কথাটা শুনে কেমন যেন লেগেছিল। ভেবেই আমি একটু লজ্জা পেলাম। আমি রেডি হয়ে গেলাম। সবার সাথে বসে নাস্তা খেলাম। আমার শাশুড়ি মা আমাকে বলল, কোনো কিছুর প্রয়োজন হলে যেন আমি তাকে জানাই। আজ থেকে তার এক মেয়ে না দুই মেয়ে। কথাটা শুনে আমার বেশ ভালো লাগলো। আমার শ্বশুর, শাশুড়ি আর ননদ সবাই বেশ ভালো আর মিশুক। আমার ননদের সাথে আমার কিছুক্ষণের মধ্যেই ভালো বন্ধুত্ব হয়ে গেল। সামিয়া আমার এক ক্লাস নিচে পড়ে। ও আমাকে পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। আর বলতে লাগলো, জানো ভাবি, ভাইয়াকে মা আরো 1.5 বছর আগে থেকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছে। কিন্তু ভাইয়া বিয়ের কথা শুনলেই ফায়ার। একটা মেয়েও দেখাতে নিয়ে যেতে পারেনি। মা কতজনের কাছে দুঃখ প্রকাশ করে বলেছে যে ভাইয়াকে বোধ হয় আর বিয়ে করাতে পারবে না। কিন্তু একদিন হঠাৎ ভাইয়া রাত 12টা বাজে এসে বাবা মাকে ডেকে তোমার কথা বলল। আর বলল কালকেই যেন তোমাকে দেখতে যায় আর পাকা কথা বলে। বাবা মা তো হাতে আকাশে চাঁদ পাওয়ার মতো খুশি হয়েছে। তাই তাড়াতাড়ি করে 2 দিনের ভেতরেই তোমাকে নিয়ে আসল। আর কয়দিন সময় পেলেই তো আরো বড় ধুমধাম করে তোমাদের বিয়ের আয়োজন করতে পারত। এই ভাইয়াও টাও না। কারো কথা শুনে না। এত রাগী হয়ে গেছে। আগে একদমই এমন ছিল না। সামিয়ার কথা শুনে নিজেকে অপরাধী লাগছিল। কিন্তু আমি তো স্যারকে ঠিক বুঝতেই পারছি না। আর সেদিনের ওই মেয়েটা, শুধু শুধু কিছু না থাকলে তো আর একটি মেয়ে একটি ছেলেকে জড়িয়ে ধরতে পারে না। কিচ্ছু বুঝতে পারছি না। পুরো বাড়ি মেহমানে ভর্তি। আমার শ্বশুরবাড়ির লোকজন 2 দিনেও কম আয়োজন করেনি। স্যারের খালা, মামি, ফুফুরা মিলে আমাকে আর স্যারকে দিয়ে 100টা নিয়ম পালন করাল। তারপর আমাকে কি সব কথা যে বলতে লাগলো। তারা 1 বছরের মধ্যেই নাতি নাতনির মুখ দেখতে চায়। পারলে মনে হয় কালকেই নিয়ে আসে। আর স্যারের খালাতো ভাবিদের মজা, টিটকারি তো আছেই। বৌভাতের অনুষ্ঠান শেষে আমাকে আর স্যারকে আমাদের বাড়ি নিয়ে যাওয়া হলো। বাড়িতে সবাই স্যারকে নিয়েই ব্যস্ত। কি খাওয়াবে না খাওয়াবে তা নিয়ে। আমার কথা তো কারো মনেও নেই। আমিও তাই সেখান থেকে উঠে মনের মতো ঘুরতে লাগলাম। একটু পর ভাবি এসে আমার হাত টান দিয়ে বলল, এই গাধি জামাই তোর রুমে বসে আছে কখন থেকে আর তুই এখানে কি করছিস? বিয়ে হয়ে গেছে এখনো কি সব আমি শিখিয়ে দেব? বলেই আমাকে টানতে টানতে রুমে নিয়ে গেল। তারপর দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, সুপ্তি রান্নাঘরেই ছিল, তোমাকে কি খাওয়াতে হবে না খাওয়াতে হবে আমাদের বলছিল। আমি তো হা করে তাকিয়ে রইলাম। কি মিথ্যা কথা। তারপর আবার বলতে থাকলো, তোমাদের বাচ্চা কাচ্চার কি প্ল্যানিং শুনি? আমার চোখ তো ছানাবাড়া হয়ে গেছে। স্যারের সামনে কি সব বলছে।
ওই বাড়িতে তবুও আমি একা শুনেছি, আর এখন তো দেখি সরাসরি সব বলে দিচ্ছে। আমি চোখ দিয়ে ইশারা করে ফিসফিসিয়ে বললাম, ভাবি চুপ থাকো। ভাবি জোরেই বলে উঠল, তুই চুপ থাক। তারপর আবার স্যারের উদ্দেশ্যে বলতে থাকলো, সুপ্তির বাচ্চা স্বভাব এখনো যায়নি। বেশি তিরিং বিরিং করে। শুভ্র তুমি আবার মন খারাপ করো না। নিজের মতো বুঝিয়ে শুনিয়ে নিও। হায় আল্লাহ, এই ভাবিকে তো আর থামানো যাবে না। স্যার মানুষের সামনে কি আর এসব শোনা যায়? আমি তো কাচুমাচু করতে করতেই শেষ। আর স্যার চুপচাপ বসে রয়েছে। আমি ভাবিকে থামানোর জন্য বললাম, ভাবি পোড়া পোড়া গন্ধ আসছে, কি যেন পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি যাও। ভাবি আমার কথা শুনেই ছুটে বের হয়ে গেল। আর আমি স্যারের দিকে একবার তাকিয়ে একটি জোরপূর্বক হাসি দিয়ে এক দৌড় দিয়ে ওখান থেকে বের হয়ে আসলাম। রাতে খাবারের টেবিলে বসে দেখলাম অনেক আইটেমের রান্না করা হয়েছে। খাবার মুখে দিয়েই দেখি ঝাল কম। আমি প্রচুর ঝাল খাই। ঝাল ছাড়া রান্না আমি মুখেও দিতে পারি না। এর জন্য আমার গ্যাস্ট্রিকের সমস্যাও আছে প্রচুর। কিন্তু ঝাল খাওয়া থেকে আমাকে আটকায় কে? মাকে আমি বললাম, মা রান্নায় ঝাল কম দিয়েছ কেন? বলেই সালাদের বাটি থেকে দুটি কাঁচা মরিচ উঠিয়ে নিলাম। আর আমার মা আবার সবসময়ের মতো শুরু করল, এত ঝাল খেতে পারে মেয়েটা। এই কারণেই এত গ্যাস্ট্রিকের সমস্যা। তবুও যদি বাদ দেয় ঝাল খাওয়া। স্যার আমার সোজাসুজি সামনে বসেছে। মার কথা শুনে আমাকে ইশারায় বলল মরিচ রাখতে। আমি সবে মাত্র মরিচে কামড়টা দিতেই নিয়েছিলাম। তার কথা শুনে আমি ভুরু কুঁচকে কামড় দিয়েই দিলাম। কে শুনে কার কথা? খাওয়ার পর রুমে যেতেই স্যার আমায় টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। আর রাগী গলায় বলতে লাগলো, তখন মানা করেছিলাম না ঝাল খেতে? আমার কথা শুনলে না কেন? বেয়াদব মেয়ে। স্যারের কথা শুনে না। তার মুখে বেয়াদব শুনে আমিও মুখ ফুলিয়ে রইলাম। আর স্যার এবার একটু দূরে সরে বলতে লাগলো, কথা শুনোনি, এখন শাস্তি পাবে। কানে ধরো। 15 মিনিট কানে ধরে দাঁড়িয়ে থাকবে। কানে ধরার কথা শুনে আমার চোখ যেন বাইরে বের হয়ে আসতে চাইছে। আমি এত বড় মেয়ে এখন স্কুলের বাচ্চাদের মতো কানে ধরে দাঁড়িয়ে থাকব? তাও আবার 15 মিনিট। আমি মুখ ফুলিয়েই জবাব দিলাম, আমি কানে ধরব? স্যার তার 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে মাথাটা হালকা কাত করে বলল, হ্যাঁ। ভুলে গেছো আমি তোমার স্যার। আজ থেকে তোমার বেশি ঝাল খাওয়া বন্ধ। তারপর একটা জোরে ধমক দিয়ে বলল, কানে ধরো। তার ধমক শুনে আমিও আস্তে আস্তে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম, মুখে একটা কাদো কাদো ভাব এনে। আর স্যার খাটে আধশোয়া হয়ে পা দুলিয়ে দুলিয়ে বই পড়ছে। কত বছর পর আজ কানে ধরলাম। 24 ঘন্টা স্যারদের সাথে থাকার এই একটা সমস্যা। আমাকে নাকি এখন থেকে ঝালও খেতে দেবে না। বুঝতে পারছি এই অ্যাংরি বার্ডটা আমাকে এভাবেই জ্বালিয়ে মারবে। 15 মিনিটের 1 সেকেন্ড আগেও স্যার আমাকে কান ছাড়তে দিল না। কাটায় কাটায় 15 মিনিট পর্যন্তই আমাকে দাঁড়া করিয়ে রাখল। আমি রাগে দুঃখে সেখান থেকে বের হয়ে আসলাম। অনেক সময় কাটিয়ে তারপর রুমে ফিরলাম। এসে দেখি স্যার ঘুমিয়ে পড়েছে। তাই আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে শুয়ে পড়লাম একটু দূরত্ব রেখেই। শোয়ার সাথে সাথেই স্যার কাছে এসে আমাকে পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তার মানে স্যার জেগে আছে। আমাকে তার দিকে ঘুরিয়ে তারপর বলল, সুপ্তি, তোমার ভাবি যেন তখন কি বলছিল? স্যারের কথা শুনে তো আমি শেষ। তার দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলাম। আর তোতলিয়ে বললাম, মা। মা, মানে? স্যার আমার অবস্থা দেখে জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, কিছু না, ঘুমাও। সকালে খাওয়া দাওয়ার পর আমার এক মামাতো ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাইয়াটা খুবই মজার। এত হাসির হাসির কথা বলে। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। হঠাৎ ভাইয়ার ফোনে কল আসায় ভাইয়া অন্যদিকে চলে গেল। আর আমি হাসতে হাসতেই পিছনে ফিরে দেখলাম, স্যার দূর থেকে আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে রয়েছে। রাগে যেন সে এখনই ব্লাস্ট হয়ে যাবে। হঠাৎ আমার কাছে এসেই সে। আমি হাসতে হাসতেই পিছনে ফিরে দেখলাম, স্যার দূর থেকে আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে রয়েছে। রাগে যেন সে এখনই ব্লাস্ট হয়ে যাবে। হঠাৎ আমার কাছে এসেই সে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আমার কাঁধ তার 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে রাগ স্পষ্ট। আমাকে যেন কিছু বলতে চাইছে কিন্তু পারছে না।
হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে পিছনে ফিরে দু হাত দিয়ে তার সামনের চুলগুলো পিছনে নিতে নিতে নরম গলায় বলে উঠল, আমার ভালো লাগে না অন্য কারো সাথে, তোমাকে। আর যেন কিছু বলতে পারছে না। এতটুকু বলেই মুখ ফ্যাকাশে করে রুম থেকে বেরিয়ে গেল। আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। স্যারের আবার কি হলো? কি ভালো লাগে না? হঠাৎ এত রাগী বা কেন হয়ে এত নরম গলায় কথা বলল? কিছুই বুঝতে পারলাম না। আমাদের বাড়িতে আমাদের সেদিনটাও থাকার কথা ছিল, কিন্তু স্যারের হঠাৎ নাকি কোন জরুরি মিটিং পড়ে গেছে। তাই বিকেলেই চলে যেতে হবে। শুনেই আমি মুখ গোমড়া করে বসে রইলাম। স্যারকে বললাম, তাহলে আপনি একাই যান, আমি থাকি। ভাবি আমার পাশেই দাঁড়িয়ে ছিল। আমার কথা শুনে আমাকে পাশ থেকে একটা চিমটি দিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, এই গাধি কি বলিস? 2 দিন হয়েছে বিয়ে হলো, আর তুই এক জায়গায় থাকবি আর জামাই আরেক জায়গায় থাকবে? আমাকে কখনো দেখেছিস তোর ভাইয়াকে ছেড়ে একা থাকতে? চুপচাপ শ্বশুর বাড়ি যা। উফাফ, এই ভাবিটা না আমাকে জ্বালিয়ে মারবে। আমাকে স্যারের সাথে পাঠিয়েই ছাড়ল। গাড়িতে চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছি। একবারও স্যারের দিকে তাকাইনি। স্যার বারবার আমাকে আড়চোখে দেখছে। বাসায় এসে পৌঁছাতেই স্যার আমার পাশে গাড়ির দরজা খুলে বলল, বের হও। আমি চুপ করে বসেই আছি গোমরা মুখ করে। হঠাৎ স্যার আমাকে কোলে তুলে নিল। আমার তো চোখ বড় বড় হয়ে গেল। আমি ছটফট করতে করতে বললাম, কি করছেন? নামান, আমাকে কেউ দেখলে কি বলবে? স্যার আমার দিকে তাকিয়ে বলল, ছটফট করা বন্ধ করবে। তারপর একটু মুচকি হেসে বলল, উফাফ, কি ভারী তুমি। বলেই বাড়ির ভেতর হাঁটা শুরু করল। আমার তো আরো রাগ উঠে গেল। আমাকে মোটা বলা। আমাকে সোজা রুমে নিয়ে কোল থেকে নামিয়ে বেডে বসিয়ে দিল। আমি রাগ করে অন্য দিকে মুখ ঘুরিয়ে রাখলাম। স্যার আমার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিল। তারপর তার ফাইলগুলো নিয়ে অফিসে চলে গেল। সন্ধ্যার একটু পরেই সে ফিরে এলো। আমি সোফায় বসে টিভি দেখছিলাম। তার দিকে ফিরেও তাকালাম না। স্যার আমার সামনে এসে এক বক্স চকলেট রাখল। আমি একটু আড়চোখে দেখলাম, কিন্তু ধরলাম না। কারণ আমি তো রাগ করেছি। এত সহজে কি গলে যাওয়া যায়? আমি ধরছি না দেখে সে চকলেটগুলো নিয়ে ড্রয়ারে রাখতে রাখতে বলল, কেউ যদি খেতে চায় এখান থেকে নিতে পারে। আমি শুনে টিভির দিকে তাকিয়েই একটা মুখ ভেঙচি দিলাম। একটু পর স্যার রুম থেকে বেরিয়ে গেল। আমার চোখ বারবার ড্রয়ারের দিকে যাচ্ছে। এমন কোনো মেয়ে নেই যে কিনা চকলেট পছন্দ করে না। আর এতগুলো চকলেট একসাথে দেখে তো না খাওয়া যাবে না। আমি না রাগ করেছি? কোনো মান সম্মান আছে নাকি? পুরো রুম চকলেটের ঘ্রাণে ভরে গেছে। এত খেতে ইচ্ছে করছে। পরে সিদ্ধান্ত নিলাম, শুভ্র স্যার যেহেতু রুমে নেই তাই একটা খাওয়া যেতেই পারে। এতগুলোর ভেতর থেকে একটা খেলে স্যার বুঝতে পারবে না। যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে ড্রয়ারটা খুলে একটা চকলেট নিয়ে খেতে শুরু করলাম। একটা খাওয়ার পর আরেকটা খেতে ইচ্ছা করল। তাই আরেকটা নিয়ে অর্ধেক খেতেই স্যার রুমে চলে আসল। আমাকে এই অবস্থায় দেখে হাসতে লাগলো। আমি রাগে লজ্জায় লাল হয়ে রুম থেকে বের হয়ে সামিয়ার রুমে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি আগেই শুয়ে পড়লাম অন্য দিকে মুখ করে। একটু পর স্যার এসে আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে তার দিকে ঘুরানোর চেষ্টা করল। কিন্তু আমি ঘুরলাম না। মুখ গোমরা করে রইলাম। তারপর স্যার আমার উপর দিয়ে গিয়ে আমার এই পাশে এসে শুয়ে পড়ল। আমিও আবার উল্টো দিকে ফিরে শুয়ে পড়লাম। সাথে সাথে স্যারও এই পাশে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। এবার আমি আর নড়তেই পারছি না। হাত দিয়ে ধাক্কা দিয়ে নিজেকে ছোটানোর আপ্রাণ চেষ্টা করলাম। কিন্তু তাকে এক চুলও নড়াতে পারলাম না। স্যার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারপর আমিও হাল ছেড়ে সেভাবেই শুয়ে থাকলাম। একটু পর স্যার ঘুমিয়ে পড়ল। তার মুখের দিকে তাকিয়ে আমার সব রাগ হাওয়া হয়ে গেল। স্যারের ঘুমন্ত মুখটি দেখতে কি সুন্দরী না লাগছে। মনে হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস আমার চোখের সামনে রয়েছে। হঠাৎ আমার চোখ গেল স্যারের সোজাসুজি রাখা মাছের অ্যাকুরিয়ামটির দিকে। মাছ দুটি মনে হচ্ছে একসাথে থেকেই বেশি খুশি হয়েছে। আগের থেকেও বেশি। সকালে নিচে গিয়ে মাকে একটু আধটু সাহায্য করলাম। সামিয়ার সাথে চা খেয়ে একটু গল্প সল্প করলাম। তারপর রুমে আসতেই সামনে তাকিয়ে মুখে হাত দিয়ে দিলাম একটা চিৎকার। কারণ আমার সামনে স্যার দাঁড়িয়ে রয়েছে, তাও আবার শুধুমাত্র একটি টাওয়েল পেঁচিয়ে।
মাত্রই মনে হয় স্নান সেরে এসেছে। উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে। চুলও ভেজা। তাকে এই অবস্থায় দেখে আমার চোখ বড় বড় হয়ে মুখ দিয়ে চিৎকারই বেরোল। সে আমার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, কি হলো, এমন করছো, হাউকাউ করছো কেন? আমি তাকে বললাম, আপনার কি একটুও লজ্জা শরম নেই? এভাবেই বাথরুম থেকে বের হয়ে গেছেন। সে আমার কাছে ধীরে ধীরে আগাতে লাগলো আর আমি পিছাতে লাগলাম। একটা বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, কেন লজ্জা করবে কেন? রুম আমার, মর্জি আমার, এমনকি সামনের বউটাও আমার। কাছে আসতে আসতে সে তার দু হাত দিয়ে একেবারে আমাকে দেয়ালের সাথে চেপে ধরল। উফাফ! কথায় কথায় সে শুধু আমার কাছে এসে পড়ে কেন? এটা কেন বুঝে না সে কাছে আসলেই আমার হার্টবিট রেলের গতিতে চলতে থাকে। আমি তাকে মুখ ভেঙচি দিয়ে বললাম, আপনি একটা এলসি। সে অবাক হয়ে বলল, এলসি মানে? আমি বললাম, মানে হলো লুচু কোম্পানি। বলেই জিভ কামড় দিলাম। এটা কি বলে ফেললাম? এখন তো আমি গেছি। স্যার আমার আরো কাছে এসে রাগী গলায় বলল, আমি লুচু? তখনই সামিয়া রুমে এসে পড়ল। আমাদের দুজনকে এই অবস্থায় দেখে একটা মৃদু চিৎকার দিয়ে ওর হাতের জামাটা ফেলে এক দৌড় দিয়ে চলে গেল। বেচারি বোধ হয় জামাটা আমাকে দেখাতে এসেছিল। না জানি কি ভাবছে। ধোত! সামিয়াকে দেখে স্যার দূরে সরে গিয়েছিল। তাই আমিও তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি। নাস্তার টেবিলে সবাই বসে আছি। সামিয়া শুধু আমার দিকে তাকিয়ে মিটিমিটি হেসেই যাচ্ছে। এখন একে কিভাবে বোঝাই, ও যা ভাবছে এমন কিছু না। এমন সময় আমার শাশুড়ি মা আমাকে বলে উঠল, সুপ্তি, শুভ্র বলল তোমার নাকি অনেক গ্যাস্ট্রিক। তোমার জন্য সব খাবার ঝাল কম দিয়ে রান্না করেছি। আমার তো মাথায় বাস। তার মানে স্যার এখানেও বলে বেরিয়েছে। আমি আমতা আমতা করে বললাম, না মা, একটু ঝাল খেলে কিছুই হবে না। আমার শাশুড়ি মা জোর দিয়ে বলে উঠল, না না, স্বাস্থ্য নিয়ে কোনো আস্কারা নয়। তুমি এখন থেকে ঝাল কমই খাবে। আমি আর কি বলবো এখন? রাগে কটমট চোখে স্যারের দিকে তাকালাম। আমার ঝাল খাওয়ার 12টা বাজিয়ে সে নিশ্চিন্তে খেয়ে যাচ্ছে। আজ আমাকে রান্না করতে হবে সবার জন্য। শুভ্র স্যারের ফুফু বলেছেন। আমার শাশুড়ি মা মানা করেছিল। কিন্তু স্যারের ফুফু বলেছে এটাই নিয়ম। স্যারের দুই ফুফু। আরেক ফুফু বিদেশে থাকেন। আসতে পারেননি। আর এই ফুফুটা একটু কড়া। আমি রান্নাঘরে সবকিছু নেড়েচেড়ে দেখছিলাম। এমন সময় স্যার হন্তদন্ত হয়ে ভেতরে আসল। আমি অবাক হয়ে চোখ দিয়ে ইশারা করলাম, এখানে কি? স্যার বলল, তুমি তো রাঁধতে পারো না। দাও আমি রান্না করে দেই। আমি চোখ কপালে তুলে বললাম, আপনি রান্নাও করতে পারেন? সে বলল, হ্যাঁ। লন্ডনে যখনই হায়ার স্টাডিজের জন্য যখন ছিলাম তখন আমার নিজের রান্না আমিই করতাম। আমিও একটু ভাব নিয়ে বললাম, আমিও এখন রান্না শিখেছি। আপনাকে কষ্ট করতে হবে না। স্যার বলল, ঠিক আছে তুমি রান্না কর, আমি অন্তত সবজিটা কেটে দেই। আমি আরো কিছু বলতে নিচ্ছিলাম। কিন্তু স্যার আমাকে থামিয়ে কাজ শুরু করে দিয়েছে। কি সুন্দর করে সবজি কাটছে। মনে হচ্ছে খুবই যত্ন সহকারে সবজিগুলোকে কুচি কুচি করছে। আমি রান্না পারলেও মোটামুটি পারি। শখের রান্না। মাঝে মাঝে মন চাইলে করি। সব আইটেম মোটামুটি কোনোমতে কমপ্লিট করলাম। কিন্তু বাদ মানল পায়েস। আমি পায়েস কখনো করিনি। শুনেছি কিভাবে বানায় কিন্তু তবুও ভয় লাগছে। যদি ঠিকঠাক না হয়। স্যার আমার অবস্থা দেখে বলল, দাও পায়েস আমি করি। আমি তাকে থামিয়ে হরবড়িয়ে বলতে লাগলাম, না না, ফুফু বলেছে পায়েস আমাকেই করতে। এটাই নাকি নিয়ম? বাড়ির বউকেই করতে হবে। আর আপনি কিভাবে? আর কিছু বলতে দিল না। আমার ঠোঁটে তার আঙুল দিয়ে চুপ করিয়ে বলতে লাগলো, বিয়েটা আমরা দুজন করেছি। তুমি একা নও। তাহলে নিয়ম শুধু তুমি একা পালন করবে কেন? আমি যদি পায়েস রাঁধতে পারি তাহলে আমার করতে অসুবিধা কি? বলেই আমাকে ধরে সাইডে দাঁড় করিয়ে তার ব্লেজার আর হাতের ঘড়ি খুলে আমার হাতে দিয়ে শার্টের হাতা ফোল্ড করে রান্না করতে লাগলো আর আমাকে শেখাতে লাগলো। আর আমি মুগ্ধ চোখে স্যারের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। একটা মানুষ এতটা পারফেক্ট কি করে হয়? তার ভাবনাও কি সুন্দর। যতটুকু আমি জানি ছেলেরা রান্নাঘরে প্রবেশ করাটাকেও তাদের পুরুষদের বাইরে মনে করে। স্ত্রীকে সাহায্য করা তো দূরে থাক,
স্যার রান্না শেষে আমার মুখে 1 চামচ পায়েস তুলে দিয়ে আমার ধ্যান ভাঙালো। চোখ দিয়ে ইশারা করে জানতে চাইল কেমন হয়েছে। আমি তো মুখে নিয়ে স্ট্যাচু হয়ে গেছি। মিষ্টি জিনিস আমার বেশি ভালো লাগে না, কিন্তু স্যারের হাতের পায়েস অসাধারণ হয়েছে। খেতে খুবই ভালো লাগছে। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে রান্নার খুব প্রশংসা করল। সব থেকে বেশি করেছে পায়েসের। সবাই ভাবছে এটা আমিই করেছি। তাই আমারই প্রশংসা করছে। আমার খারাপ লাগলো। এত কষ্ট করে স্যার রেঁধেছে আর প্রশংসা সব আমি নিচ্ছি। আমি একবার বলতে নিলাম যে স্যার পায়েস করেছে। কিন্তু স্যার আমাকে চোখ ইশারা করে মানা করে দিল। সকাল বেলা নামাজ পড়ে আমি সবসময় আবার ঘুমাই। তাই আজও নামাজ পড়ে ঘুমাতে যাচ্ছিলাম। স্যার জগিং স্যুট পরে আমার সামনে দাঁড়িয়ে বলল, এখন আবার শুয়ে পড়লে কেন? আমি চোখ মেলে কপাল কুঁচকে বললাম, আমি এখন ঘুমাবো। আমাকে বিরক্ত করবেন না। স্যার কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে বলল, সকালে ঘুমিয়ে থাকা ভালো না জানো না? একটু এক্সারসাইজও করতে হয়। চলো আজকে থেকে তুমি আমার সাথে জগিং করবে। আমার তো এই কথা শুনে চরম বিরক্তি লাগলো। এই সকাল বেলা এই সুন্দর ঘুমটা বাদ দিয়ে নাকি এখন তার সাথে দৌড়াদৌড়ি করব। আমি বিরক্তি নিয়েই বললাম, যান তো এখান থেকে। আমি এখন দৌড়াদৌড়ি করতে পারবো না। স্যার একটা ধমক দিয়ে বলল, আবার কথা শুনছো না? উঠবে নাকি কানে ধরাবো? তার ধমক শুনে উঠতেই হলো। হায় আল্লাহ! আমার ঝাল খাওয়া বাদ দেওয়ালো। এখন আবার আমার ঘুমটাও কেড়ে নিচ্ছে। এই অ্যাংরি বার্ডটা আমাকে আর কত জ্বালাবে। আমার হাতে একটা জগিং স্যুট ধরিয়ে দিয়ে বাথরুমে পাঠিয়ে দিল। স্যুট তো পরলাম, কিন্তু আমি কখনো ওড়না ছাড়া বাইরে যাইনি। আর স্যারের সামনে এভাবে যাব? তাই একটা স্কার্ফ গলায় পেঁচিয়ে নিলাম। আমাকে দেখে স্যার মিটিমিটি হাসতে লাগলো। আমি চুল ঝুটি করে তার সাথে বেরিয়ে পড়লাম দৌড়াদৌড়ি করতে। উফ! স্যারের সাথে কি দৌড়ে পারা যায়। আমাকে একটি মাঠ দেখিয়ে বলল, এটা একটা চক্কর দিয়ে আসো। আমি শুনে আকাশ থেকে পড়লাম। কিন্তু কি করার, দিতেই হলো। চক্কর দিয়ে আমার অবস্থা শেষ। কোমরে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। স্যার আমার হাতে একটা পানির বোতল ধরিয়ে দিয়ে আমার সামনেই ওই মাঠটায় 3টা চক্কর দিল। কিন্তু তার ভেতর এতটুকুও ক্লান্তি দেখা যাচ্ছে না। বাহ! সে তো ভালো ফিট। জগিং শেষে বাসায় এসে গোসল করে নিচে চলে গেলাম। এখন আমি ভার্সিটিতেও যাওয়া শুরু করেছি। শুভ্র স্যারই আমাকে দিয়ে আসে। আসার সময় আমি একাই আসি রিকশায়। মাঝে মাঝে স্যারও নিতে আসে। একদিন বিকেলে বেডে বসে ফোনে গেমস খেলছিলাম। হঠাৎ স্যার এসে আমার সামনে। একদিন বিকেলে বেডে বসে ফোনে গেমস খেলছিলাম। হঠাৎ স্যার এসে আমার সামনে এক বাটি ফ্রুটস রেখে বলল, খাও। আমি সাথে সাথে চোখ মুখ কুঁচকে ফেললাম। এই ফলমূল আমার একদমই ভালো লাগে না। আমি তো একদমই খাইই না। আর কলা তো আমার চোখের বিষ। এটা কোনো খাওয়ার জিনিস হলো? ইয়াক! মুখে দিলেই আমার বমি আসে। বাবা কতবার ধমক দিয়ে আমাকে ফ্রুটস খাওয়ানোর চেষ্টা করেছে। কিন্তু বাবার সামনে এক কামড় দিয়ে বাবার সামনে থেকে যেতেই লুকিয়ে জানালা দিয়ে ফেলে দিতাম। পরে বাবা জিজ্ঞাসা করলে বলতাম সব খেয়েছি। স্যার আমাকে আবার ধমক দিয়ে বলল, কি হলো, খেতে বলছি না? আমি তার দিকে বিরক্ত হয়ে তাকিয়ে বললাম, এগুলো খেতে আমার ভালো লাগে না। এগুলো কোনো খাওয়ার জিনিস হলো? স্যার আমাকে মুখ ভেঙ্গিয়ে বলতে লাগলো, না না, এগুলো তো খাওয়ার জিনিস না। খাওয়ার জিনিস তো ফুচকা, চটপটি, ঝালমুড়ি। তুমি যে প্রতিদিন দুপুরে কম খাবার খাওয়ার তার কারণ যে প্রতিদিন খাওয়া ফুচকা, ঝালমুড়ি, তা আমি সবই জানি। যাহ বাবা! সে আবার আমাকে কখন দেখলো এগুলো খেতে? আমার পেছনে কি কোনো ক্যামেরা লাগিয়ে রেখেছে? আমি তো ভয় শেষ। আমার ফুচকা খাওয়া আবার বন্ধ না করে দেয়। আমার ভয়কে সত্যি করে সে বলল, ফুচকা খাওয়া কি বন্ধ করে দিতে চাও? আমি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে না বললাম, তাহলে তাড়াতাড়ি লক্ষ্মী মেয়ের মতো সব খাও। বলেই সে আমার সামনের সোফায় পায়ের উপর পা তুলে বসল। আর আমি চোখ মুখ কুঁচকে খেতে লাগলাম। আশায় আছি কখন বাইরে যাবে আর আমি এগুলো ফেলতে পারবো। কিন্তু না, অ্যাংরি বার্ডটা বাইরে যাওয়ার নামও নিচ্ছে না। সব কোনোমতে খেলাম। এখন শুধু বাকি আছে কলা। আমি স্যারের উদ্দেশ্যে বললাম, আমি কলা খেতে পারবো না। স্যার আমাকে রাগী গলায় বলল, তাড়াতাড়ি খাও।
আমি আরো জোর দিয়ে বললাম, আমি কিছুতেই খাবো না। স্যার এবার হাত মোড়ামুড়ি করতে করতে বলল, আচ্ছা আমিও দেখব তুমি আর কিভাবে ফুচকা খাও। আমি কাদো কাদো মুখ করে একটু একটু করে খাওয়া শুরু করলাম। স্যার এসে আমার হাত থেকে কলা নিয়ে খোসা ছাড়িয়ে বেশি করে আমার মুখে তুলে দিতে লাগলো। এই অ্যাংরি বার্ডটা এভাবেই আমাকে জ্বালিয়ে মারছে। ঝাল খেতে না দিয়ে, সকালে জগিং করিয়ে, সকাল সকাল গোসল করিয়ে, ব্রেকফাস্টে এক গাদা ফল আর কলা খাইয়ে আবার রাতে এক গ্লাস দুধ। সব আমার অপছন্দের জিনিস। আমার যত্ন নিয়েই আমাকে সে জ্বালিয়ে যাচ্ছে। তার জ্বালায় রাতে একটু না খেয়ে ঘুমাতেও পারি না। একদিন রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আগে আগে। কিন্তু স্যার এসে শুনেই প্লেটে এক গাদা ভাত নিয়ে আমাকে একটান দিয়ে বসিয়ে দিল। আর নিজের হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো। আর আমি অনিচ্ছা সত্ত্বেও ঘুমোঘুম চোখে খেতে থাকি। এভাবে যখনই আমি খেতে চাইব না তখনই আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। তার কথা না শুনেও উপায় নেই, তার ধমক আর শাস্তি তো আছেই। একদিন রাতে আমার হাতে এক গ্লাস দুধ দিয়ে সে বাথরুমে চলে গেলে আমি আস্তে আস্তে ব্যালকনিতে গিয়ে সব দুধ ফেলে দিয়ে আসি। তারপর এমন ভাব করি যে সব খেয়েছি। একটু পরেই বাড়িতে ড্রাইভারের চেঁচামেচিতে সবাই নিচে চলে যায়। ড্রাইভারের চেঁচামেচির কারণ হলো সেই এক গ্লাস দুধ। বুঝতে পারলাম আমি যেই দুধ ব্যালকনি দিয়ে ফেলে দিয়েছি সব ড্রাইভারের মাথায় পড়েছে। আর বেচারা সেগুলো ভূতের কাণ্ড মনে করে ভয়ে ভূত ভূত করে চেঁচামেচি করছে। স্যারের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তার মানে ইন্টেলিজেন্ট ছেলে সবই বুঝে গেছে। সেদিন আমাকে দুধ না খাওয়ার জন্য 18 মিনিট কানে ধরে দাঁড় করিয়ে রেখেছে, তাও আবার টি টেবিলের উপর। তাহলে বুঝো ঠেলা। তবে একটা কথা, স্যার যখন আমাকে নিজের হাতে খাইয়ে দেয় আমার বেশসস ভালো লাগে। রাতে একা একা কিছু করার নেই দেখে আলমারিটা ঘাটাঘাটি করছিলাম। হঠাৎ একটা ছবি পেলাম। আমাদের কলেজের বিদায় অনুষ্ঠানের। সকল টিচার আর ক্লাসের সবাই মিলে যে ছবিটা তুলেছিলাম। কলেজের ছবিটা দেখে আগের সব কথা মনে পড়তে লাগলো। স্যারের সাথে আলাপ, ঘোরাঘুরি করা, তারপর যোগাযোগ বন্ধ করা। মনে খারাপ হয়ে গেল। তখনই স্যার এসে ছো মেরে আমার হাত থেকে ছবিটি নিয়ে আমার হাত শক্ত করে ধরে বলল, এগুলো বের করেছো কেন? সেই যন্ত্রণার কথা আমাকে মনে করিয়ে দিও না। তুমি আমার সাথে যা করেছো তা আমি কোনোদিনই ভুলতে পারবো না। এই বলে সে রেগে টি টেবিলটায় একটা লাথি দিয়ে চলে গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আমার কথা আমাকেই শোনাচ্ছে। এই কথাগুলো তো আমার বলা উচিত। বড্ড অভিমান জমা আছে আমার তার উপর। কেন করলো আমার সাথে এমন? আর এখন আবার আমাকেই রাগ দেখাচ্ছে। আমার চোখ ছলছল করে উঠল। আমার ইনকোর্স এক্সাম শেষ হয়েছে কয়দিন আগেই। সন্ধ্যা বেলা বসে টিভিতে সিরিয়াল দেখছিলাম। এমন সময় স্যার এসে টিভির মেইন সুইচ অফ করে দিল। আমি বিরক্ত মুখে বললাম, কি হলো, টিভি বন্ধ করলেন কেন? এখনই কি সুন্দর একটা সিন হতো। সে থমথম গলায় বলল, সারাদিন শুধু ঘুম, মোবাইল আর টিভি। ভুলেও বই হাতে নিতে তো দেখিই না। তারপর রাগী গলায় বলল, তোমার ইনকোর্স এক্সামের রেজাল্ট দিয়েছে। A- পেয়েছ। তার কথা শুনে বুঝলাম সে ভার্সিটিতে গিয়ে আমার রেজাল্ট নিয়ে এসেছে। রেজাল্ট আমিও পেয়েছি আগেই ফোনে। কিন্তু এই ইনকোর্স এক্সামের রেজাল্টে কি হয় তাই শুধু শুধু আর মাথা ঘামাইনি। তারপর স্যার আমাকে বলল, যাও তোমার সব বই নিয়ে আসো। আমাকেই এখন থেকে তোমায় পড়াতে হবে। আমি না ধরলে তুরিমি আর ঠিক হবে না। আমি মুখ ফুলিয়ে রইলাম। উফ, এখন আবার আমার সাথে স্যারগিরি ফলাবে। বই নিয়ে তার সামনে রাখলাম। সে বই নাড়াচাড়া করতে করতে বলল, কতটুকু পড়েছ? আমি তার কথা শুনে মাথা চুলকাতে লাগলাম। কারণ আমি এখনো এই সেমিস্টারের কোনো বই পড়া শুরুই করিনি। আসলে আমি সারা বছর বেশি বই পড়ি না। পরীক্ষার আগে আগে পড়ি। এখন স্যারকে কি বলবো? স্যার আবারও আমার দিকে তাকিয়ে বলল, কি হলো? বলো। আমাকে চুপ করে থাকতে দেখে স্যার বুঝে গেল। তারপর বিরক্ত হয়ে বলল, হাফ সেমিস্টার শেষ হয়ে গেছে আর তুমি এখনো বই ধরোনি। এখন দাঁড়িয়েই থাকবেন নাকি তাড়াতাড়ি পড়তে বসবেন? আমি মুখ ফুলিয়ে তার সামনে পড়তে বসে গেলাম। স্যার আমাকে পড়া বুঝিয়ে দিচ্ছে। কিন্তু আমি ঠিকঠাক মনোযোগ দিচ্ছি না। একবার এদিক সেদিকে তাকাচ্ছি তো একটু বিছানার সাথে হেলান দিচ্ছি, আবার হাম দিচ্ছি, ঝিমুচ্ছি।
স্যার কয়েকবার ধমক দিয়ে ফেলেছে কিন্তু আমাকে পড়ায় মনোযোগ দেওয়াতে পারছে না। স্যার বিরক্ত হয়ে উঠে বাইরে চলে গেল। আমিও একটু সুযোগ পেয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়লাম হাতের উপর মাথার ভার দিয়ে। একটু পর স্যার রুমে ফিরে আসল। তার হাতের দিকে তাকিয়ে আমার চোখ চড়ক গাছ। ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসলাম। স্যার বেত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চোখ কপালে তুলে তাকে বললাম, আপনি কি এখন পাজি ছেলেদের মতন বউ পেটাবেন? স্যার একটা চোখ টিপ মেরে বললেন, বউ পেটাবো না ছাত্রী পেটাবো। তারপর আবার গম্ভীর হয়ে বললেন, তাড়াতাড়ি সোজা হয়ে পড়। আমি তো বেত দেখে সোজা হয়ে বসলাম। কিন্তু পড়তে একদমই ইচ্ছে করছে না। মোচড়ামোচড়ি করতে লাগলাম। একটু পরপরই ঝিমুনি এসে পড়ে। আর যখনই একটু ঝিমুই স্যার দেয় বেত দিয়ে একটা বাড়ি। একটু পর আমি মুখে রাজ্যের সব ইনোসেন্ট ভাব নিয়ে ন্যাকু ন্যাকু করে বললাম, স্যার পুরো বই কি আজকেই শেষ করে দিবেন? এখন একটু ঘুমিয়ে পড়ি প্লিজজ। আমার এত ইনোসেন্ট ভাবের কোনো দাম না দিয়ে সে বলল, চুপ, পড়তে থাকো, বলেই আমাকে পড়া দেখাতে লাগলেন। আমিও মুখ ভেঙ্গিয়ে হাত দিয়ে তার গলা টেপার ভঙ্গি করে বিড়বিড়িয়ে গালি দিতে লাগলাম। এভাবেই আমার ঝিমুনি, মোচড়ামোচড়ি, স্যারের ধমক আর একটু পরপর বেতের বাড়ি খেতে খেতে পড়া চলতে লাগল। রাত 12টা বাজে পেলাম ছুটি। ছুটি পেয়ে আমি একলাফে যে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তারপর এক ঘুমিয়ে রাত কাবার। এরপর থেকে প্রতি রাতেই চলতে লাগলো স্যারের আমাকে বেত দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পড়ানো। রাত 12টার আগে একদমই ছাড়ে না। যখন স্যার ছিল তখন যা করেনি এখন বড় হয়ে তা করছে। আমার তো মনে হয় আমি শ্বশুরবাড়িতে না 24 আওয়ার একটি ট্রেনিং স্কুলে আছি। হায় আল্লাহ! আমার জীবনটা তো এই অ্যাংরি বার্ডটা তেনা তেনা করে দিচ্ছে। এখন আমি শুধু সুযোগ খুঁজছি কিভাবে এগুলো থেকে মুক্তি পাওয়া যাওয়া যায়। হঠাৎ এসব থেকে মুক্তি পাওয়ার একটি উপায় আমার মাথায় আসল। আর তা হলো, এখন আমি শুধু সুযোগ খুঁজছি কিভাবে এগুলো থেকে মুক্তি পাওয়া যাওয়া যায়। হঠাৎ এসব থেকে মুক্তি পাওয়ার একটি উপায় আমার মাথায় আসল। আর তা হলো আমার বাবার বাড়ি যাওয়া। এমনিতেও কতদিন ধরে যাই না। ওখানে গেলে অন্তত কয়দিনের জন্য হলেও তো এসব থেকে বাঁচব। সকালে স্যার যখন অফিস যাবার জন্য তৈরি হচ্ছিল তখন আস্তে আস্তে স্যারের পিছনে দাঁড়িয়ে বললাম, স্যার একটা কথা ছিল। স্যার আয়নায় আমার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলল, কি? আমি বললাম, আমি আমাদের বাড়িতে যাব। স্যার ভুরু কুঁচকে বলল, না এখন আমার অফিসে জরুরি কাজ আছে আমি যেতে পারবো না। আমি বললাম, আপনাকে কে যেতে বলেছে আমি একাই যাব? স্যার বলল, আমি যখন যেতে পারবো তখনই তুমি যাবে আমার সাথে। স্যারের কথা শুনে তো আমার বিরক্তি চরম শিখরে উঠে গেল। ইসস, ওখানেও তাকে সাথে নিয়ে যাব যাতে সেখানেও আমার ক্লাস নিতে পারে। আমি কপাল কুঁচকে বললাম, আমি একাই যাব। স্যার আমার দিকে ফিরে বলল, আমি তোমাকে যেতে দিব না মানে দিব না। এই বলে সে অফিসে চলে গেল। আমিও ভাবছি কিভাবে যাওয়া যায়। রাতে সবাই একসাথে খেতে বসেছি। আমার মাথায় একটা বুদ্ধি আসল। আমি দুঃখী দুঃখী একটা ভাব নিয়ে আমার শ্বশুরকে বললাম, বাবা আমার না বাসার কথা খুব মনে পড়ছে। আমি কয়েকদিন গিয়ে থেকে আসি। বাবা নরম গলায় বলল, আরে মা এটা আবার জিজ্ঞাসা করার কি আছে, তোমার যখন ইচ্ছা তুমি যাবে। শুনে আমি তো সেই খুশি। কিন্তু আমার খুশির 12টা বাজিয়ে সার্থমথম গলায় বলে উঠল, না না ও এখন যেতে পারবে না। আমি চেহারায় কাদো কাদো ভাব এনে রাখলাম। এবার আমার শাশুড়ি মা বলে উঠল, দিলি তো মেয়েটার মন খারাপ করে। তারপর আমার মাথায় হাত দিয়ে বলল, মা তুমি মন খারাপ করো না। তুমি অবশ্যই যাবে। স্যার রাগী গলায় বলে উঠল, আমি বলেছি না ও এখন যেতে পারবে না। এবার আমার শাশুড়ি মা স্যারকে একটা ধমক দিয়ে বললেন, চুপ, তুই বলার কে রে? বেশি কথা বললে এখন আমার হাতে মার খাবি। সুপ্তি কালকেই যাবে। ইয়াহু! আমার তো ইচ্ছা করছে আমার শাশুড়ি মাকে গিয়ে একটা টাইট হাঁক দেই। স্যারের মুখটা দেখার মতো একেবারে থমথম হয়ে রয়েছে। আমি গুনগুন করে গান গেয়ে জামাকাপড় গোছগাছ করছি আর স্যার রুমের ভেতর অস্থির হয়ে পায়চারি করছে একবার এই মাথায় আরেকবার সেই মাথায়। হঠাৎ থেমে আমার সামনে এসে বলল, তোমার যেতেই হবে, কয়দিন পর গেলে কি হয়? আমি জামা ভাঁজ করতে করতেই তার দিকে না তাকিয়েই বললাম, অনেক কিছু হয়।
স্যার এবার নরম করে বলল, আর কয়দিন পর যাও না। কিন্তু আমি সেভাবেই বলতে থাকলাম, না আমি কালই যাব। আপনি আমাকে এখন কিছুই বলতেও পারবেন না। বললে আমি বাবা মাকে বলে দিব। আর এইবার গেলে আমি 1 মাসের আগে আসছি না। আমার এতটুকু বলতে না বলতেই স্যার ঝট করে আমায় কোলে নিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপর উঠে তার হাত দিয়ে আমার হাত বিছানার সাথে চেপে ধরে আমার ঘাড়ে তার মুখ ডুবিয়ে কামড় দিয়ে উঠল। আমি তো আচমকা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, এখন দেখি তুমি কিভাবে যাও। সবাই যখন জিজ্ঞাসা করবে এই দাগ কিসের তখন কি বলবে? আমি তাকে ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে আয়নার সামনে গিয়ে হাত দিয়ে দেখলাম, সত্যিই গলার কাছটায় লাল হয়ে কামড়ের দাগটা স্পষ্ট হয়ে উঠেছে। এখন আমি দাগ নিয়ে কিভাবে ওখানে যাই? কেউ দেখলে কি ভাববে? এখানে তবুও ওড়না দিয়ে ঢেকে টেকে রাখতে পারবো, কিন্তু সেখানে এভাবে তো থাকতেও পারবো না। আমার এলসি ভাবিটা দেখলেই ওড়না টেনেটুনে বলবে, এমন করে রয়েছিস কেন? আর যদি এই দাগ দেখে তাহলে তো আর কথাই নেই। লুচু লুচু কথা বলে খেপাতে শুরু করবে। আমি আয়নাতেই দেখলাম স্যার আয়নাতে আমাকে দেখে মিটিমিটি হাসতেই আছে। আমি রাগে দুঃখে আমার ভাঁজ করা জামাগুলো সব তার মুখে ছুঁড়ে মারলাম। এরপর আমি আর ওই বাড়ি যেতে পারলাম না। আর এখানেও অনেক দিন পর্যন্ত ওড়না দিয়ে গলা ভালো করা পেঁচিয়ে তারপর রুম থেকে বের হতাম। কেউ জিজ্ঞাসা করলে বলতাম ঠান্ডা লেগেছে। আর সবাই বলা শুরু করত, নিজের একটু যত্ন নাও, আরো কত কিছু তার সাথে স্যারও তাল মিলিয়ে বলতে থাকে, সত্যি সুপ্তি, তুমি একটু নিজের যত্ন নিতে পারো না? বলে হাসতেই থাকে। আর আমি রাগে কটমট চোখে স্যারের দিকে তাকিয়ে থাকি, ইচ্ছা করে তখন স্যারের গলা টিপে ধরি। বাড়ি তো যেতে পারলামই না, কিন্তু প্রতিদিন সেই স্যারের ক্লাস নেওয়া চলতেই থাকলো। একটু পড়া না পারলেই বলে হাত পাতো, তারপর চলে বেতের বাড়ি। 2 দিন হলো স্যারের 2 খালাতো ভাই ভাবি এসেছে। সকালে আমরা সবাই একসাথে বসে নাস্তা করছিলাম। বাবা খেয়ে অফিসে চলে গেছে। রাত 12টা পর্যন্ত পড়ার কারণে এখনো চোখে ঘুমোঘুম ভাব রয়েছে, তাই বসে বসে হাম দিচ্ছিলাম। এমন সময় স্যারের এক ভাবি বলল, কি ব্যাপার সুপ্তি, রাতে ঘুম হয়নি ঠিকমতো? আমি ভাবলাম এই সুযোগ সবার সামনে বলে যদি স্যারকে থামাতে পারি আমাকে রাত 12টা পর্যন্ত পড়ানো থেকে। তাই ফট করে বলে ফেললাম, কি করব বলেন? আপনার দেবরের জ্বালায় রাতে একটু শান্তিমতো ঘুমাতেও পারি না। আমার এই কথা বলার সাথে সাথে স্যারের বিষম উঠে গেল। আর সবাই মুখ টিপে হাসাহাসি শুরু করে দিল। আর মা তো একটা লাজুক হাসি দিয়ে উঠে চলেই গেল। আমি বুঝলাম না আমার এই কথায় হাসির কি ছিল। কই স্যারকে সবাই একটু বকা দিবে তা না। আর স্যারের বিষম তো যেন থামছেই না। সেই ভাবি স্যারের সামনে একটি পানির গ্লাস দিয়ে বলল, আহারে শুভ্র, আমাদের সুপ্তিকে একটু মাঝে মাঝে ঘুমাতেও দিও। বলেই আবার সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। বিকেলে সবাই মিলে ঠিক করলাম ঘুরতে যাব। আমি খুব সুন্দর একটি বেগুনি রঙের শাড়ি বের করলাম পরার জন্য। তখনই স্যার রুমে এসে আমার কাছে বলল, সুপ্তি তুমি তো মনে হয় শাড়ি পরতে পারো না, দাও আমি পরিয়ে দেই। আমি তাকে থামিয়ে বললাম, জি না, আমি একাই পরতে পারি। এতদিন যে পরলাম। স্যার হঠাৎ রেগে গিয়ে বলল, সবকিছুই তোমার পারতে হবে। বলেই একটা রাগ আর বিরক্ত ভাব নিয়ে চলে গেল। আর আমি তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। তার আবার কি হলো? কেউ কিছু না পারলে মানুষ রাগ হয় জানতাম, কিন্তু কেউ কিছু পারলে যে রাগ হয় এটা তো জানতাম না। আমি শাড়ি পরে হালকা সাজুগুজু করে বেরোলাম। সাজুগুজু বলতে আমার সেই সিম্পল সাজ। 2টা গাড়ি করে আমরা বেরিয়েছি। একটাতে স্যারের খালাতো ভাই ভাবি, আরেকটাতে আমি, স্যার আর সামিয়া। সামিয়া পেছনে বসেছে। কখন থেকে দেখে যাচ্ছি স্যার ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে আমাকে দেখেই যাচ্ছে। এত দেখার কি হলো বুঝলাম না। এভাবে তাকাতে না তাকাতে আবার অ্যাক্সিডেন্ট করে বসে। আমরা সবাই অনেক জায়গায় ঘুরলাম। অনেক মজা করলাম। তারপর এলাম একটি নদীর পাড়ে। আমরা সবাই গাড়ি থেকে বেরোলে আমি সবার সামনেই বললাম, স্যার চলুন না ওদিকটায় যাই। আমার মুখে স্যার ডাক শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। স্যারের এক খালাতো ভাই বলল, কিরে শুভ্র, তোর বউ তোকে স্যার ডাকে কেন? আবার এক ভাবি বলল, বোধ হয় আমাদের সামনে নাম ধরে ডাকতে লজ্জা পাচ্ছে তাই। সুপ্তি তুমি আমাদের সামনে তোমার স্যারকে নাম ধরে ডাকতে পারো। বলেই আবার হাসতে লাগলো।
স্যারও দেখলাম খানিকটা লজ্জা পাচ্ছে। নদীর পাড়ে আমরা এক একজন ছড়িয়ে ছিটিয়ে ঘুরতে লাগলাম। স্যারের ভাই, ভাবি, সামিয়া কাউকেই এখন আর দেখা যাচ্ছে না। আমি আর স্যার পাশাপাশি হাঁটছি। জায়গাটা একটু নিরিবিলি। হঠাৎ আমার চোখে পড়ল একটি আইসক্রিমের ভ্যান। আমি স্যারকে চিৎকার করে বলতে লাগলাম, স্যার আমি আইসক্রিম খাবো। প্লিজ এনে দেন। স্যার বলল, এখন এই অসময় আইসক্রিম খাবে? উফ, আইসক্রিম খাবার আবার সময় অসময় থাকে। আমি স্যারকে আবার বললাম। স্যার আমার পাগলামো দেখে আর মানা করতে পারল না। আমাকে গাড়ির কাছে দাঁড়া করিয়ে রেখে আনতে গেল। একটু পর ফিরে আসল 2টা কোন আইসক্রিম নিয়ে তারপর 2টাই আমার হাতে দিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, আপনি খাবেন না? সে বলল, না, 2টাই তোমার। আমার খুশি আর দেখে কে। 2টা আইসক্রিম 2 হাতে নিয়ে একসাথে খাওয়া শুরু করলাম। একটা অলরেডি খাওয়া হয়ে গেছে। আমি খাচ্ছি আর স্যার আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে আমি দুষ্টুমি করে আমার হাতের আইসক্রিমটি তার গালে লাগিয়ে দিলাম। স্যার চমকে উঠল আর আমি হাসতে লাগলাম। স্যার হঠাৎ খপ করে আমার হাত ধরে আমাকে গাড়ির সাথে চেপে ধরল। তারপর তার গাল আমার গালের সাথে আস্তে আস্তে ঘষে তার গালের ক্রিম আমার গালেও লাগিয়ে দিল। তার ছোঁয়ায় আমি কেঁপে উঠে একদম ফ্রিজ হয়ে গেলাম। হাতের আইসক্রিমটি মাটিতে পড়ে গেল। স্যার আমার সামনের ছোট চুলগুলো আলতো করে হাত দিয়ে কানে গুজে দিয়ে আমার চোখে চোখ রেখে খুব আস্তে আস্তে বলতে লাগল, আমাকে এখনো স্যার ডাকো কেন? আমি তার চোখের ভেতর হারিয়ে গিয়েই জবাব দিলাম, আপনিই তো বলেন আপনি আমার স্যার। স্যার একটু মুচকি হেসে বলল, আমি কি শুধু তোমার স্যারই লাগি? এতটুকু বলে স্যার ধীরে ধীরে আমার মুখের দিকে আগাতে লাগল। খুব কাছে। তার নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছে। আমি ব্লাশ করতে লাগলাম। চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু চোখ বন্ধ করতেই আমার সামনে ভেসে উঠল সেই মেয়ের স্যারকে জড়িয়ে ধরার দৃশ্য। মুহূর্তের মধ্যেই সবকিছু কেমন যেন হয়ে গেল। আমি স্যারকে একটা ধাক্কা দিয়ে ফেললাম। স্যার পেছনে তাল সামলাতে সামলাতে আমার দিকে আহত চোখে তাকালো। আমার চোখেও পানি এসে পড়ল। আমি পেছনে ঘুরে গেলাম। তখনই সবাই ফেরত এসে পড়ল। সবাই হেসে হেসে বলতে লাগলো তারা কি কি দেখল। আমিও মুখে একটা জোর করে নকল হাসি এনে রাখতে চাইলাম। তারপর যে যার গাড়িতে উঠে বসলাম। সামিয়া হড়বড় করে কথা বলেই যাচ্ছে। আমি আর স্যার দুজনই চুপচাপ। কেউ কারো দিকে তাকাতেও পারছি না। গাড়ি চলতে লাগলো। হঠাৎ সামিয়া গাড়ির ব্লুটুথে একটি গান ছেড়ে দিল। একটি সেট সং চলছে। সামিয়া চেঞ্জ করতে চাইল। কিন্তু হচ্ছে না। তাই ওটাই চলতে লাগলো। ইয়েহো দুরিয়া। ইন রাহো কি দুরিয়া। মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। নিগাহন কি দুরিয়া। হামরাহ কি দুরিয়া। মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। ফানাহ হো সাভি দুরিয়া। म्यूजिकल नोट म्यूजिकल नोट म्यूजिकल नोट म्यूजिकल नोट। क्यों कोई पास है, दूर है क्यों कोई, जाने ना कोई यहाँ पे। म्यूजिकल नोट म्यूजिकल नोट म्यूजिकल नोट। आ रहा पास या दूर में जा रहा। म्यूजिकल नोट जानू ना मैं हूं कहां पे। म्यूजिकल नोट म्यूजिकल नोट म्यूजिकल नोट। ये हो दुरिया। म्यूजिकल नोट म्यूजिकल नोट म्यूजिकल नोट ये हो दुरिया। মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। গানটি শুনতে শুনতে আমি জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। বারবার চোখটা ছলছল করে উঠছে। স্যারের দিকে একবার আর চোখে তাকিয়ে দেখলাম, স্যার বাম হাত দিয়ে ড্রাইভ করছে আর ডান হাতটি গাড়ির জানালার উপর রেখে মুঠ করে মুখে ধরে রেখেছে। তার চোখও লাল হয়ে রয়েছে। এর কিছুদিন পর স্যারের ভাই ভাবিরা চলে গেল। ভার্সিটিতে রিইউনিয়ন। অনেক বড় আয়োজন করা হবে। আমি সকাল থেকেই নীল রঙের শাড়ি পরে তৈরি হচ্ছিলাম। এত বড় অনুষ্ঠান বলে কথা, ভালো করে রেডি তো হতেই হবে। আমি আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলাম। তখন স্যার এসে আমার পিছনে। আজ আমাদের ভার্সিটিতে রিইউনিয়ন। অনেক বড় আয়োজন করা হবে। আমি সকাল থেকেই নীল রঙের একটি শাড়ি পরে তৈরি হচ্ছিলাম। এত বড় অনুষ্ঠান বলে কথা, ভালো করে রেডি তো হতেই হবে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলাম। তখন স্যার এসে আমার পিছনে আলমারির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, বাব্বা আজ তো দেখি ভালো সাজুগুজু চলছে।
আমি আয়নায় তাকিয়েই হাতে চুড়ি পরতে পরতে মুখ ভেঙ্গিয়ে বললাম, চলবেই তো। আজ কলেজে আমাদের সব সিনিয়ররা আসবে। কত বড় আয়োজন! সিনিয়রদের ঠিকমতো আপ্যায়ন করতে হবে না? স্যার চোখ বড় বড় করে বলল, তাই নাকি? তুমি আবার আপ্যায়নও করতে পারো? তা কি আপ্যায়ন করবে শুনি? আমি পিছনে ফিরে বললাম, সেটা আপনাকে বলবো কেন? বলেই একটা ভাব নিয়ে সেখান থেকে চলে আসলাম। আজ স্যার আমাকে দিয়ে আসেনি, ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছে। ভার্সিটিতে গিয়ে আমি পুরো বিস্মিত হয়ে গেলাম। এত দেখি পুরো চেহারা পাল্টে গেছে। এত ডেকোরেশন। আমার ক্লাসেরই একটি মেয়ে তিশা, ওর সাথে আমার খুব ভাব, একটু পর আমার কাছে এসে বলল, এত দেরি করেছিস কেন? শুনেছিস, আমাদের সেকশনের মেয়েদের উপর পড়েছে সিনিয়রদের আপ্যায়নের ভার। মাহমুদ স্যার বলে গেছে কোনো ত্রুটি যেন না হয়। তারপর মুখে একটা বিরক্তি ভাব নিয়ে বলল, বলতো এখন অনুষ্ঠান এনজয় না করে কি সিনিয়রদের পেছনে পেছনে ঘুরব? ওর কথা শুনে আমারও চরম বিরক্ত লাগলো। শুভ্র স্যারকে বলা কথাটা যে এভাবে সত্যি হয়ে যাবে কে জানতো? আমি তো এমনিই বলেছিলাম। হলরুমে গিয়ে দেখলাম শুধু আমি আর তিশা না, আমাদের ক্লাসের সব মেয়েরাই চরম বিরক্ত। সবাই এত সাজগোজ করে এসেছে সেলফি তুলবে। আবার কেউ কেউ বফের সাথে হাতে হাত রেখে ঘুরে বেড়াবে। তা না করে এখন সবাই মিলে হলরুমে সিনিয়রদের জন্য ফুল, মালা, ব্যাচ আরও কত কি রেডি করছে। এই দায়িত্ব তো অন্য ক্লাসের মেয়েদেরও দিতে পারত। আবার শুনি বেস্ট সিনিয়র স্টুডেন্টদের নাকি ফুলের মালা দিয়ে বরণ করতে হবে গেট থেকে। উফ, রিইউনিয়নে এত কিছু হয় বলে তো জানতাম না। একটু পর আমাদের এক বেশ সিনিয়র প্রফেসর মাহমুদ স্যার এসে বলতে লাগলো, এই তাড়াতাড়ি কর। আজকে আমাদের কত সোনার টুকরো ছাত্র ছাত্রী আসবে, তাদের যেন কোনো আপ্যায়নে ত্রুটি না হয়। সবাই তাদের সাথে ভালো ব্যবহার করবে। তারা যা চায় তা দিবে। যদি শুনি কাউকে ঠিকমতো দেখাশোনা করা হয়নি তাহলে তোমাদের সবকটার আমি পরে খবর নিব। তারপর বাছাই করতে লাগলো কে কে ফুলের মালা দিয়ে বেস্ট সিনিয়র স্টুডেন্টদের বরণ করবে। তারপর আমার হাতেও একটা ফুলের মালা তুলে দিয়ে স্যার চলে গেল। কখন থেকে গেটে দাঁড়িয়ে আছি হাতে ফুলের মালা নিয়ে। এক এক করে সিনিয়ররা ঢুকছে। আর মাহমুদ স্যারের বেস্ট স্টুডেন্টদের স্যার নিজে হাত ধরে ভেতরে ঢুকাচ্ছে। হঠাৎ আমার সামনে যে সিনিয়রের ব্যাচ পরে দাঁড়ালো তাকে দেখে তো আমি আকাশ থেকে পড়লাম। আমার মুখ হা হয়ে গেল। আমার সামনে একটি নীল রঙের পাঞ্জাবি পরে শুভ্র স্যার দাঁড়িয়ে আছে। চোখে সানগ্লাস, পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত ভাঁজ করে, হাতে কালো দামি ব্র্যান্ডেড ঘড়ি পরেছে। স্যার সানগ্লাস খুলে আমার দিকে তাকিয়ে মিটিমটি হাসছে আর আমি মালা হাতে নিয়ে মুখ হা হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ মাহমুদ স্যার এসে শুভ্র স্যারকে জড়িয়ে ধরল। তারপর আবেগে আপ্লুত হয়ে বলল, শুভ্র তুমি এসেছ। কতদিন পর তোমাকে দেখলাম। তারপর সবার উদ্দেশ্যে বলল, আমাদের ভার্সিটির এই পর্যন্ত সবথেকে সেরা স্টুডেন্ট শুভ্র। ওর মতো ভদ্র আর মেধাবী ছাত্র আমি আজ পর্যন্ত দেখিনি। কি মেধা! এই ভার্সিটিতে 1 বছর পরে স্কলারশিপ পেয়ে লন্ডনে গিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তারপর আমাকে এক ধমক দিয়ে বলল, এমন হা করে না থেকে মালাটা তাড়াতাড়ি পরাও। আর হ্যাঁ সুপ্তি, শুভ্র ঠিকমতো দেখাশোনা করবে, এই দায়িত্ব তোমার উপর রইল। আমি স্যারকে আস্তে আস্তে মালাটা পরিয়ে দিলাম। স্যার আমাকে একটি চোখ টিপ মারল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, পৃথিবীটা এত ছোট কেন? আমার স্যার, বর আবার সিনিয়র একজনই। স্যার মালা পরে সামনে চলে যাচ্ছে আর আমি সাইডে তাকিয়ে দেখলাম, সব মেয়েদের মুখ হা হয়ে গেছে। এখন আর কারো চোখে বিরক্তি নেই। সবার চোখে ইমপ্রেসড ভাব। তিশা আমার কাছে এসে বলল, একটু আগে চোখের সামনে এটা কাকে দেখলাম? এমন সুন্দর সিনিয়রের আপ্যায়ন তো আমাদের সারা জীবন করতে দিলেও খুশি। সবার মুখেই এক কথা, সবাই শুধু শুভ্র স্যারকে খুঁজছে। সত্যিই নীল পাঞ্জাবিতে স্যারকে আজ দারুণ লাগছে। চোখ ফেরানো যাচ্ছে না। না, স্যারকে এতটা সুন্দর আজকে না লাগলেও হতো। এই পেতনিগুলি আবার আমার স্যারকে নজর না লাগিয়ে দেয়। আমি এক জায়গায় দাঁড়িয়ে পেপসির বোতলে চুমুক মাত্রই দিতে নিয়েছি তো স্যার এসে আমাকে বলল, যাও তোমার সিনিয়রের জন্য 1 বোতল পেপসি নিয়ে আসো। আমি চুপচাপ নিয়ে এসে তার হাতে দিলাম। এখন আবার সে বলে খুলে দাও। এবার আমি বিরক্ত হয়ে বললাম, কেন, আপনার হাতে কি মেহেদি লাগিয়েছেন? স্যার বলল, সিনিয়রের কথা শুনছো না, তার উপর আবার বেয়াদবি।
বলবো মাহমুদ স্যারকে? আমি তার কথা শুনে ভুরু কুঁচকে মুখ ফুলিয়ে তার বোতলটা নিয়ে মুখ খুলে দিলাম। তারপর তার হাতে দিয়ে আমার পেপসির বোতলে একটা চুমুক দিলাম। আরেকটা চুমুক দিব তার আগেই স্যার তার হাতের বোতলটা আমাকে ধরিয়ে দিয়ে আমার বোতলটা নিয়ে একটা মুচকি হাসি দিয়ে চুমুক দিয়ে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম সে আমার এটো করাটা কেন নিয়ে গেল? রিইউনিয়ন অনুষ্ঠানের প্রথমে ভার্সিটির প্রফেসররা একে একে লেকচার দিতে লাগল। মাহমুদ স্যার তো শুভ্র স্যারের গুণগান গাইতে গাইতেই শেষ। আমরা সবাই চেয়ারে বসে আছি আর বোরিং বোরিং ভাষণ শুনছি। স্যার যেখানে বসেছে তার পেছনের সারিতেই আমি বসেছি। স্যারের একদম পিছনে বসেছে আমাদের ক্লাসের সবথেকে ঢঙ্গি মেয়ে রিয়া। আর ওর 3 সিট পাশেই আমি। রিয়া পেছনে থেকেও হা করে স্যারের দিকে তাকিয়ে আছে। আর একটু পরেই সেই বাহানা নিয়ে হেসে হেসে কথা বলছে। আমার তো মনে হচ্ছে আমার পুরো শরীরে যেন কেউ মরিচের গুঁড়ো ছিটিয়ে যাচ্ছে। এত হাসাহাসির কি হয়েছে বুঝতে পারছি না। আর স্যারও দেখো কিভাবে দাঁত কেলাচ্ছে। হঠাৎ দেখলাম রিয়া ওর হাত স্যারের কাঁধে রাখল। আমার পুরো শরীর জ্বলে গেল। আমি ফট করে উঠে গিয়ে রিয়ার মাথার চুলগুলো ঝাঁকাতে শুরু করলাম, তারপর ওর হাতের জুসের বোতল ওর মাথায় উপর করে দিয়ে ফেলে দিলাম। প্রফেসর তার ভাষণ থামিয়ে দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। চারপাশে সবাই দাঁড়িয়ে গেছে। শুভ্র স্যারও আমাকে থামানোর জন্য দাঁড়িয়ে আমার হাত ধরে সুপ্তি সুপ্তি বলে ডাকছে। আমি শুধু শুনছি সুপ্তি সুপ্তি সুপ্তি। হঠাৎ তিশার ধাক্কানোতে আমার ফিরে তাকালাম। ও আমাকে বলল, কিরে এমন দাঁত কিরমির করে কি দেখছিস? কখন থেকে ডাকছি। তার মানে এতক্ষণ ধরে আমি কল্পনা দেখছিলাম। তাদের দিকে তাকিয়ে দেখলাম এখনো তাদের হাসি চলছেই। আমি রাগে সেখান থেকে উঠে বাইরে চলে আসলাম। মাঠে এক কোনায় দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ চোখে সানগ্লাস পরা একটি ছেলে এসে আমার দিকে হাত বাড়িয়ে বলল, হে প্রিটি গার্ল, তোমার নাম কি? দেখেই বোঝা যাচ্ছে সিনিয়র। আমি বুঝতে পারছি না কি করব। এভাবে কোনো ছেলের হাত ধরতে ভালো লাগছে না, কিন্তু সিনিয়র হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছে, না করলে অভদ্রতামি দেখায়। আমি অতি সংকোচে হাতটা একটু একটু করে বাড়াচ্ছিলাম, তখনই শুভ্র স্যার এসে সেই ছেলের বাড়িয়ে দেওয়া হাতে হ্যান্ডশেক করে বলল, কিরে রিফাত, কি খবর? সেই ছেলেটি মানে রিফাত স্যারকে জড়িয়ে ধরে বলল, দোস্ত কতদিন পর দেখা। স্যারের পাশে আরেকটি ছেলে দাঁড়িয়ে ছিল। তাকে আমি চিনি। নাহিদ ভাইয়া, স্যারের বন্ধু। বিয়েতে দেখা হয়েছিল। নাহিদ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে উঠল, আরে ভাবি যে। রিফাত নামের ছেলেটি চোখ থেকে সানগ্লাস খুলে অবাক হয়ে বলল, ভাবি? নাহিদ ভাইয়া বলল, হ্যাঁ, এই তো আমাদের শুভ্র বউ। কিন্তু ভাবি এখানে কেন? শুভ্র স্যার বলে উঠল, ও এই ভার্সিটিতেই পড়ে। রিফাত ভাইয়া বলল, ও তার মানে আমাদের জুনিয়র ভাবি। ভাগ্যিস আগেই বললি, আরেকটু হলেই তো আমি প্রপোজ করে বসছিলাম। বলেই সে হাসতে লাগল। শুভ্র স্যারের সম্ভবত কথাটি ভালো লাগলো না। তাদের দুজনকে বলল, ওই তোদের ওখানে কেউ মনে হয় ডাকছে। তারা দুজন চলে গেল। আমি ঠিক বুঝতে পেরেছি যে স্যার মিথ্যা বলেছে। তারপর আমাকে বলল, একটু পর কোথায় চলে যাও? খুঁজে পাই না। আমি মুখ ভেঙ্গিয়ে বললাম, কেন, হাসাহাসি শেষ হয়ে গেছে? বলেই চলে যেতে নিয়েছিলাম, আর তারপরই শাড়ির সাথে পা লেগে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলাম। স্যার এসে আমার কোমরে হাত দিয়ে ধরে ফেলল। না হলে এক্ষুনি মুখ থুবড়ে মাটিতে পড়তাম। কোনোমতে ঠিক হয়ে দাঁড়ালাম। কিন্তু সমস্যা একটা বেঁধেই গেল। আমার শাড়ির কুচি খুলে গেছে। এখন কি করি? মুখটা কাদো কাদো করে কোনোমতে হাত দিয়ে শাড়ি সামলে রাখলাম। স্যার আমার অবস্থা দেখে বলল, কি যে করো না। তারপর আমাকে ধরে একটি কাছের করিডোরের চিপায় নিয়ে গেল। সব ক্লাস বন্ধ। তাই এখানেই দাঁড়াতে হলো। এখানে মানুষের ভালোই আনাগোনা। অন্য কোথাও যে যাব, এই অবস্থায় তা সম্ভব না। আমি চিপায় দাঁড়িয়ে কুচি ঠিক করতে লাগলাম। স্যার পেছনে মুখ করে আমায় আড়াল করে দাঁড়িয়ে আছে যাতে কেউ দেখতে না পারে। এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। কেমন যেন লাগছে। তাড়াহুড়োয় কিছুই ঠিক করতে পারছি না। তার উপর জামদানি শাড়ি বিধায় একা একা কুচি ধরতেও পারছি না। সকালেও সামিয়া ঠিক করে দিয়েছিল। স্যার একটু পর বলল, কি হলো? তাড়াতাড়ি কর। আমি কাদো কাদো করে বললাম, পারছি না। স্যার এবার ফিরে আমার দিকে মুখ করে দাঁড়ালো। তারপর আমার সামনে হাঁটু গেড়ে বসে নিচু হয়ে শাড়ির কুচি ঠিক করে দিতে লাগলো।
আর আমি তার দিকে তাকিয়ে রইলাম। স্যার কুচিগুলো সব ভাঁজ করে আমার হাতে দিল। আমি তারপর আমার কোমরে তা গুজে নিলাম। কুচি কোমরে গোজার সময় শাড়ি ফাঁক হয়ে কোমরের খানিক অংশ বের হয়ে গেল। স্যার তা দেখে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। আর আমি তো লজ্জায় খুনি হয়ে গেলাম। তাড়াতাড়ি আঁচল ঠিক করব তখনই কিছু ছেলে এখানে আসছিল বলে স্যার আমাকে আড়াল করার জন্য একদম আমার কাছে এসে পড়ল। যখন হঠাৎ দুজনেই বুঝতে পারলাম আমরা এত কাছে, তখন একে অপরের মুখে চোখ পড়তেই আমরা যেন কোথাও আটকে গেলাম। স্যার আমার চোখের দিকে তাকিয়ে রইল আর আমি স্যারের চোখে। দুজন যেন চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছি। পাশ থেকে হালকা হালকা বাতাস আসছে যার ফলে স্যারের সামনের কিছু চুল বারবার কপালে এসে পড়ছে আর আমার সামনের চুলগুলো পেছনের দিকে উঠছে। মনে হচ্ছে কেউ মনের ভেতর সুর বাজিয়ে দিচ্ছে। আমাদের দুজনকে কেউ যেন স্ট্যাচু করে দিয়ে চলে গেছে। আচ্ছা, একেই কি বলে চোখে চোখে কথা বলা? বিকেলে শুভ্র স্যার আর তাদের গ্রুপের আরও বেশ কিছু ছেলে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। আমি দূর থেকেই দেখছি। স্যারের কাঁধে একটি গিটার। সবাই সড়কে গান গাইতে বলছে। স্যার আমার দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে গিটারে সুর তোলা শুরু করল। তারপর আস্তে আস্তে মুখ দিয়ে সুর তুলে গাওয়া শুরু করল। হুমম হুমমম। হু মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট হুমমম। হুমমম। হু মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। এতটা কাছে, তবুও কেন আড়াল? মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। কোন সে ভুলে আজে দ্বিধার দেয়াল মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। থামিয়ে আধার সময়ে মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। চাইছে তোমায় হৃদয় মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। আমি ধীরে ধীরে স্যারের দিকে আগাতে লাগলাম। মনে হচ্ছে যেন সবকিছু থেমে স্লো মোশনে চলছে। আমি আর স্যার ছাড়া যেন এখানে আর কেউ নেই। বাতাসেও যেন সুর বইছে। আর এর পরের লাইনটা যেন আমার মনই গেয়ে উঠল। ভালোবাসি, তাই কাছে আসি। মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। ছুঁয়ে আছো এমন তুমি এখনো মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। ভালোবাসি, তাই কাছে আসি। মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। হারাবে না এই পথ, জানি কখনো। মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। সবাই স্যারের কাছে গিয়ে জড়ো হচ্ছে। আর স্যার চোখ বন্ধ করে গিটারে সুর তুলে যাচ্ছে। তার মুখে এক লাজুক হাসি। হঠাৎ আস্তে করে চোখ খুলে আনমনে তাকিয়ে গেয়ে উঠল। মিশে আছো তুমি, চেনা অনুভবে মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। ভুলে যাব আজই কেন তবে? মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। খুঁজে দেখ যদি পিছু অভিমানে মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। প্রিয় স্মৃতিগুলো কাছে টানে মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। বেঁধেছিলে আমায় অনুরাগে মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। তারপর আস্তে আস্তে আমার দিকে তাকিয়ে মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। তুমি হীনা পৃথিবী শূন্য লাগে মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। ভালোবাসি তাই কাছে আসি মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। ছুঁয়ে আছো এমন তুমি এখনো মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। ভালোবাসি, তাই কাছে আসি মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। হারাবে না এই পথ, জানি কখনো মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। আমাকে হারিয়ে যাওয়া থেকে ফিরিয়ে আনলো সকলের হাততালি। সবাই হাততালি দিয়ে শুভ্র শুভ্র করে চেঁচাচ্ছে। সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে। সত্যি স্যার এত সুন্দর করে গানটা গাইল কি করে? অসাধারণের থেকেও বেশি। সন্ধ্যার পরে কনসার্ট শুরু হলো। সিঙ্গার আনানো হয়েছে বড় বড়। তারা ব্যান্ড বাজিয়ে গান গেয়ে যাচ্ছে। আর সবাই লাফালাফি করছে। আমার হঠাৎ ওয়াশরুম যাবার প্রয়োজন পড়ল। তিশাকে যে নিব ও নেচেই যাচ্ছে। কথা শুনছে না। এত জোরে জোরে গান হচ্ছে যে কানের কাছে কিছুই শোনা যাচ্ছে না। তাই আমি একাই ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হতেই আমার পথ আগলে দাঁড়ালো আসিফ। আমার এক ব্যাচ সিনিয়র। ভার্সিটিতে আসার প্রথম দিন থেকে আমার পিছনে পড়ে আছে। আমি কখনো পাত্তা দেইনি।
ওকে এইখানে এভাবে দেখে আমি তাড়াতাড়ি অন্য পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু সেখানেও সে আমার পথ আগলে দাঁড়িয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলল, কি হলো সুপ্তি, আজকে আমার থেকে কিভাবে পালাবে? এই নিরিবিলিতে আমাদের ডিস্টার্ব করতে কেউ আসবে না। আজকে তোমাকে যা লাগছে না। ওর কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভীষণ ভয় লাগছে। আমি আবারও চলে যেতে নিলে ও আমার হাত খপ করে ধরল। আমি হাত ছুটানোর আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু পারছি না। খুব শক্ত করে ধরেছে। আমার হাতের কাছের চুড়িগুলো ভেঙে হাতের ভেতর ঢুকে যাচ্ছে। খুব ব্যথাও লাগছে। আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ে যাচ্ছে। এই শব্দের ভেতর কেউ আমার চিৎকারও শুনছে না। ও আমার হাত ধরে কোথাও নিয়ে যাওয়ার জন্য টান দিতেই আমাদের সামনে এসে কেউ